আমি প্রথমেই বলবো যে আমি খুব মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে। ছোট থেকে দেখেছি যে আমার মা একজন শিক্ষক আছেন এখনো। আমার বাবাও চাকরি করতেন। তো যৌথ পরিবারেই আমার বড় হয়ে ওঠা। কিন্তু যেহেতু বাবা মা দুজনেই চাকরি করতেন, দেখা যেত যে অতটা সময় ওঠেনি বাবা মার সাথে যেই ছোটবেলায় যে স্মৃতিগুলো। তো ৫ বছর বয়স যখন হয় তখন আমার ভাই হয়ে যায়। তো ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ফ্যামিলি, সবাই নতুন সদস্য আসলে। তো দেখা যায় সেই সময় থেকে আমি একটু আপনি বড় লোনলি সন্তান? ফিল করি। বড় সন্তান? হ্যাঁ, আচ্ছা। একটু লোনলি ফিল করা স্টার্ট করি। ছোট লোনলি বা থেকে জেলাস ফিল হতো কি, মানে ভাইকে হ্যাঁ, একদম? জেলাস তো ফিল হতোই যে সেই বয়সে অবশ্যই সব আদর আরেকটা পেয়ে যাচ্ছে। এবং আহ, আরেকটা বিষয় ছিল যে আমি খুব ইন্ট্রোভার্ট, ছোট থেকেই খুব কম কথা বলতাম। কথা বলা শিখেছি অনেক দেরিতে। তো এই লোনলিনেসটা কাটানোর জন্য যখন স্কুল কলেজে মানে স্কুলে যাই। স্কুলে গেলেন মানে হচ্ছে একদম কি প্রাইমারি স্কুলের কথা বলতেছেন? আমার Okay. প্রথম স্কুল হচ্ছে হার্টকো ইন্টারন্যাশনাল স্কুল। আর সেটা এখন অনেক বড় পরিসরে হয়েছে, তখন অনেক ছোট পরিসরে ছিল। এবং সেখানেও আমার খুব বেশি বন্ধু হয়েছে এমন না। তো যখন ভাই স্কুলে ভর্তি হওয়া শুরু করলো তখন এরকম একটা ব্যাপার হলো যে যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি ছিলাম, যে ভাইকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, সেক্ষেত্রে দুইজনের ইংলিশ মিডিয়ামের খরচটা আসলে নেওয়াটা পসিবল হচ্ছিল না। ওকে। তো সেখানে ওই বয়সটাতে কিন্তু স্যাক্রিফাইসটা শুরু হয় আমার, যে আমি বাংলা মিডিয়ামে চলে আসলাম। সেটা হলো মাইলস্টোন কলেজে। আর আমার ভাই মাইলস্টোন কলেজের ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শুরু করলো। তো এই যে মাইলস্টোন কলেজে বাংলা মিডিয়ামে আসলাম, এখান থেকেই আসলে গল্পের টার্নিং পয়েন্টটা শুরু। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তো 7-এ পড়া অবস্থায় কিন্তু এত ফ্রেন্ড ছিল না, এবং একটু লোনলিনেসের জন্যও বলতে পারেন যে একটা ছেলেকে ভালো লাগে। সে ছেলেটা ছিল ক্লাস 8-এ। ওকে। তো আমি ওই সময় কিন্তু আমাদের এতটা অ্যাভেলেবল ছিল না ছেলে মেয়েদের কথা বলা বা ছেলেমেয়েরা বন্ধু হবে এরকম। মোবাইলও ছিল না আমাদের সবার হাতে, ফেসবুক, এত সোশ্যাল মিডিয়া ছিল না। তো সেই সময় ক্লাস 7-এ থাকতেই আমি ক্লাস 8-এ পড়া একজন সিনিয়র ভাইয়াকে প্রপোজ করি। এবং ইউ প্রপোজ? হ্যাঁ, এত আমি ইন্ট্রোভার্ট propose একজন করি। মানুষ? হ্যাঁ, কিন্তু ভালোবাসার দিক থেকে আমার মনে হয়েছে যে আমি আগে জানাবো তাকে। মানে যে সায়েন্স বিল্ডিং এর সামনে আমাদের একটা আছে, ওখানে সবাই বাসে উঠতো এসে, সব সেকশন থেকে এসে। হ্যাঁ। তো আমিও কলেজ বাসে যাওয়া আসা করতাম, সেও কলেজ বাসে যাওয়া আসা করতো। তো তার একটা বন্ধু ছিল, সে আমার সাথেই একসাথে আমাদের সিট যখন পড়তো, ক্লাস 8-এর সিট আর 7-এর সিট, তখন আমাদের একসাথে সিট পড়তো। তো ওনাকে আমি বললাম যে আপনার বন্ধুকে আমার খুব ভালো লাগে, আমি তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। তখন তার এভাবে বলা যায় না যে প্রেম করতে চাই। কাকে বললেন এটা? তার বেস্ট ফ্রেন্ডকে, Okay. যে আমার সাথে একই মানে পাশাপাশি সিট পড়তো। ওকে। তো আমি বললাম যে অমুক সময় অমুক তারিখে ছুটির পর আপনারা দুজন ওখানে আসবেন, আমি তাকে কিছু কথা বলবো। যথারীতি তারা আসলো। আমার এখনো মনে আছে, সেদিন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা ছিল। মানে আমি ক্লাস 7-এর ইয়ার এন্ড এক্সাম দিচ্ছিলাম, আর ওনারা বৃত্তি কোচিংয়ের পরীক্ষা দিচ্ছিল, মানে সামনে বৃত্তি পরীক্ষা। তো আসার পর আমি বললাম যে আপনাকে আমার অনেক ভালো লাগে, আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। ফার্স্টে জাস্ট ফ্রেন্ডশিপই ছিল, বাট আমার দিক থেকে সেটা প্রেম ছিল। বাট আমি জানতে চাচ্ছিলাম যে সে আমার সাথে কথা বলতে কমফোর্টেবল কিনা, কারণ সেও খুব ইন্ট্রোভার্ট একটা ছেলে ছিল। তো ওর রিপ্লাই কি ছিল? আম, আমি ভেবে দেখবো, ঠিক আছে কথা বলবো। তার কোনো মেয়ে ফ্রেন্ডও ছিল না ওই বয়সে। আপনার ওর কি ভালো লেগেছিল? আমার ভালো লেগেছিল যেটা, যে মাইলস্টোনের ছেলেরা সেই সময় অনেক দুষ্ট ছিল আচ্ছা। অন্যান্য কলেজের তুলনায়, এবং অনেক দুষ্টুমি করতো। তো সেই ছেলেটার যে একটা বিষয় ছিল যে একটা ক্যাপ পরে আসতো এবং নিচে তাকিয়ে থাকতো, এবং কোনো দিকে তাকাতো না সে। মানে কোনো মেয়ের দিকেও তাকাতো না, কোনো মেয়ের সাথে কথাও বলতো না। সো এই জিনিসটা আমাকে খুব ক্যাচ করেছে, যে ডিফারেন্ট ছিল। একটু ডিফারেন্ট ছিল। এবং আমার মনে হচ্ছে যে আমার সাথে যাই ইন্ট্রোভার্ট, এবং খুব পরিমিত হাসতো, পরিমিত কথা বলতো, এগুলো আমার, তার পার্সোনালিটিটা আমার ভালো লেগেছে। এবং অবশ্যই দেখতে অনেক সুন্দর ছিল। সেটাও একটা, সেই বয়সে আসলে যেটা হয়। দেখতে সুন্দরটাই লাভ এট ফার্স্ট সাইট আর কি। হ্যাঁ। ইভেন আমি যখন তাকে প্রপোজ করি, আমি জানতামও না তার নামটা কি। পরবর্তীতে আমি জানতে পেরেছি তার নাম কি, তার পরিচয় কি, এভরিথিং। তো এভাবে কথা হতে থাকে। তখন কিন্তু মোবাইল ফোন যেহেতু ছিল না, টিএনটিতে আমরা প্রেম করতাম। তো কয়েক মাস লাগে তাকে আমার প্রেম ভালোবাসা এই জিনিসটা বোঝাতে। আপনি নিজেও তো বুঝতেন না? বুঝতাম না, কিন্তু ফ্রেন্ডশিপের চেয়ে যে একটু বেশি এটা ভালো লাগাটা, ভালোবাসাটা, এই বিষয়গুলো শেয়ার করা। তো একদিন কথা বলছিলাম এরকম ফোনে, আমার
আরেকজন শুনলো, যেহেতু আমরা যৌথ পরিবারে ছিলাম, সে মাকে বললো যে এরকম আমি কথা বলি একজনের সাথে। তো বাসায়ও মারধর, স্বাভাবিকভাবেই ছেলের বাসায়ও ফোন দিল আমার বাসা থেকে। তো তারপর যেটা সিদ্ধান্ত হলো যে স্কুল থেকে আমাকে বললো যে যদি তুমি ক্লাস 8-এ অ্যাডমিশন নিতে চাও তোমার ফ্যামিলিকে ডাকতে হবে, যেহেতু এরকম একটা বিষয় জানাজানি হলো। এবং অন্য স্টুডেন্টরাও তখন গিয়ে বলল যে হ্যাঁ আমরা তো জানি ওদের মধ্যে এরকম প্রেম চলছে, মানে তখন কথা লাগায় এরকম হয় না, যে অন্যরাও এই কথাগুলো বলল। তো সে সময় আমার মনে হলো যে এই স্কুলে আমি আর পড়বো না। এবং ছেলেটার জন্য অনেক কষ্টকর ছিল যে ও বললো যে না আমি তোমার সাথে আর কথা বলবো না, আমাকে প্রচুর মানুষজন অনেক কথা জিজ্ঞাসা করছে, টিচাররা অনেক কথা জিজ্ঞাসা করছে, বাসায় সমস্যা, আমি সম্পর্ক রাখতে চাই না। তো যাই হোক আমি সে বললো যে সে স্কুল ছেড়ে দেবে, এবং সে গাজীপুরে থেকে আসতো উত্তরাতে মাইলস্টোন, এবং গাজীপুরে তখন এত ভালো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তো সে অনেক কষ্ট করে যাতায়াত করে এখানে আসতো। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি এখানে পড়ো, আমি চলে যাচ্ছি। আবার স্যাক্রিফাইস। হ্যাঁ, যদি এত সমস্যা হয়। তো আমি চলে আসলাম স্কুল ছেড়ে শহীদ আনোয়ার গার্লস কলেজে। আমার মা শহীদ আনোয়ার গার্লস কলেজের টিচার। তো ওখানে আসার পর আরেকটা যে ধাক্কাটা খেলাম, যে যেহেতু ওটা অনেক স্ট্রিক্ট ছিল স্কুলটা, আমাকে বললো যে যেহেতু বাইরের স্কুল থেকে এসেছে তো সায়েন্স কমার্স কিছুই দেওয়া যাবে না, সে চাইলে আর্টসে ভর্তি হতে পারে। আর যদি সে সায়েন্স কমার্স চায় তাহলে আবার পুনরায় তাকে মানে ক্লাস 8-এ পড়তে হবে। তারা বললো যে আবার, তো আমি তো আরেকটা ইয়ার লস দিব না, আমার মাও সেটা চাচ্ছিলেন না। তো যেভাবেই হোক আমি মানবিক শাখায় ভর্তি হলাম। এবং টার্গেট কি ছিল, সায়েন্স নিয়ে পড়া না হ্যাঁ কমার্স? অবশ্যই সবারই সেটাই ইচ্ছা থাকে সায়েন্স নিয়ে পড়ার। তো 1 বছর ইয়ার লসের চেয়ে আমি চিন্তা করলাম যে আর্টস নিয়েই পড়ি। মানে এমনিতে কোনো লাইফের এম ছিল যে ডাক্তার হব, না ইঞ্জিনিয়ার হব? সেরকম কোনো এম ছিল না, জাস্ট ইচ্ছা ছিল যে সবাই সায়েন্সে পড়ে বা কমার্সে পড়তাম অ্যাটলিস্ট, কারণ আমার মা কমার্সের টিচার ছিলেন। তো যাই হোক সেই সময় কিন্তু একটা বিষয় ছিল যে যারা সায়েন্স বা কমার্সে পড়তো তারা মানবিক শাখার ছাত্রীদেরকে একটু দুর্বল ছাত্রী মনে করতো, এবং সেখানে কিন্তু একটা হালকা বুলিং এরও শিকার হতে হতো সবাইকে, নট অনলি মি। আমি নিজেও মানবিক বিভাগে পড়েছি, আই নো দ্যাট। তো খুব চুপচাপ থাকতাম, নতুন পরিবেশ, নতুন স্কুল, কোনো বন্ধু বান্ধব নেই। এবং আমার মা যেহেতু টিচার ছিলেন আমাকে কিন্তু প্রতিটা মুহূর্তে খুব চিন্তা ভাবনা করে স্টেপ নিতে হতো, কারণ সবাই আমাকে চিনতো যে টিচারের মেয়ে। তো চুপচাপ থাকতাম, এবং ওই সম্পর্কটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ছেলেটা বলল যে সম্পর্ক এভাবে রাখতে পারবে না। তো আমি তাকে একটু রিকোয়েস্ট করি যে ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমরা কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করব না, কিন্তু যখন আমাদের কন্ট্যাক্ট করার বয়স হবে, লাইক আমরা কলেজে উঠবো, তখন আমি তোমার সাথে যোগাযোগ করবো বা তুমি আমার সাথে যোগাযোগ। কমিটমেন্ট এটাই ছিল, শেষ কথা এটাই হয় যে আমরা অপেক্ষা করব। আমি কিন্তু অপেক্ষা করতে থাকি, এইদিকে আমি কারোর সাথেই কথা বলি না, তেমন কিছু হয় না। ওই যে বললাম যে তার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, সে আবার আমারও মিউচুয়াল ফ্রেন্ড ছিল, ওই ভাইয়ার মাধ্যমে মাঝে মধ্যে মাসে একবার হয়তো খোঁজ নিতাম যে সে ভালো আছে কিনা, আমি ভালো আছি এটুকু জানানোর জন্য। যেহেতু তখন মোবাইল এতটা ইজি ছিল না, এবং ওনার পার্সোনাল মোবাইল ছিল সেই সময়, দ্যাটস ওই কথা বলা হতো। তো ইন দ্য মিড টাইম যখন ওরা এসএসসি পরীক্ষা দেয়, লাইক 10-এর পরে, আমি তখন ক্লাস 10-এ পড়ি, তখন মাইলস্টোনের এক সহপাঠী আমাকে ফোন করে, মানে তার সাথেও আমার কন্ট্যাক্ট হতো মাঝে মধ্যে। সে আমাকে জানায় যে যে ছেলেটার জন্য আমি অপেক্ষা করছি সে আরেকটা রিলেশনে ইনভলভ হচ্ছে, এরকম, মানে মাইলস্টোনেরই আরেকটা মেয়ের সাথে, আচ্ছা, তারই সহপাঠী। তো আমি প্রথমে সেই জিনিসটা একদমই বিশ্বাস করিনি, কারণ আমার ওই যে মাথায় ছিল যে কমিটমেন্ট, সে আমাকে কমিটমেন্ট দিয়েছে এবং আমি কমিটমেন্ট রাখছি, তার মানে সেও কমিটমেন্ট রাখছে। সেই এখনো মানে মনে হয় যে ব্যাপারগুলো অনেক সিলি ছিল, বাট সেই বয়সটাই কিন্তু ডেফিনেটলি আমি এটাই বলবো, যারা দেখছেন তাদেরকে বলবো যে এটা আপনি আপনার বয়স দিয়ে জাজ করবেন না, ওই সময়ের বয়সটা দিয়ে জাজ করেন, তাহলে আপনি রিলেট করতে পারবেন অনেক কিছু। বলুন। তো যে বিষয়টা ছিল যে আমি তো ওয়েট করছি, তো আমি মনে করলাম যে ঠিক আছে এসএসসি পরীক্ষাটা শেষ হোক, তারপর আমি তার সাথে সব বিষয় নিয়ে কথা বলবো, এখন তাকে আমি ডিস্টার্ব করতে চাই না। তো এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমি যখন এসএসসি পরীক্ষা দিব এরকম অবস্থা, তাদের পরীক্ষা শেষ, রেজাল্ট বের হয়েছে, সে সময় ফোনে করলাম, তার মার মোবাইলে ফোন করলাম, সেদিন এত বছর পর এই যে কথা হওয়া। তো সে তো খুবই অবাক যে আমি আবার তাকে ফোন দিব, এটা সে ভাবেনি কখনো। আফটার প্রায় 2 বছর পর কথা হয়, 2-2.5 বছর পর। তো খুব খুশি, আমি ফোন দিয়েছি।
তো আমি বললাম যে আমরা তো এখন সম্পর্কটা চাইলে আবার কন্টিনিউ করতে পারি। তো সে বলল আমার কিছু সময় লাগবে, আমি কলেজটা শেষ করতে চাই, তারপর। আমি বললাম যে আরও সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু 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 হলে কথা বলতে পারি। তো বললো যে আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার এসএসসি পরীক্ষা শেষ হোক, আমিও কলেজে উঠি, তুমিও কলেজে উঠো, এরপর আমরা কন্ট্যাক্ট করবো। তো এই যে আবার ছাড়া ছাড়া কন্ট্যাক্ট, মাঝে মধ্যে হয়তো কথা হতো 2 মাসে একবার এরকম। তারপর যখন কলেজে ভর্তি হলাম তখন আমি বললাম যে ঠিক আছে, এবার আমরা ফুল ফ্রেজ রিলেশনশিপে যাই, দুইজনই কলেজে পড়ি, আমি শহীদ অনারে পড়ি, সে মাইলস্টোনেই পড়ে। তো সে বললো ওকে ঠিক আছে, রিলেশন আবার কন্টিনিউ। আমার মনে হলো যে আমি যেটা চেয়েছিলাম, এত বছর ধরে যার জন্য অপেক্ষা করেছি, সবই পেয়েছি আমি। আমার আর কিছু পাওয়ার নেই এই জীবনে। তো শুরু রিলেশনশিপ। তো রিলেশনশিপ শুরু হওয়ার প্রায় 6 মাসের মাথায় আমি জানতে পারি যে অন্যান্য সহপাঠীদের কাছ থেকে এবং ওর ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে যে তার মাইলস্টোন কলেজেও একটা রিলেশনশিপ আছে একটা মেয়ের সাথে, এবং সেই মেয়েটা তারই ক্লাসমেট। তো এখন আমার সাথে যেহেতু তার কন্টিনিউ রিলেশন, সো আমি কিন্তু বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কি হচ্ছে। সো আমি ভেবেছি যে হয়তো অন দি ফ্রেন্ডস, এটা হয়তো অন্যরা অন্যভাবে নিচ্ছে, বা আমাকে হয়তো তারা কথা লাগানোর জন্য কিছু বলতে চাচ্ছে। তো আমি সেটা বিলিভ করি না। তো আমি তাকে জিজ্ঞাসা করেছি কয়েকবার, সে বলেছে যে জাস্ট ফ্রেন্ড, আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমাদের একই সেন্টারে পড়েছিল, সেখান থেকে পরিচয়, জাস্ট ফ্রেন্ড। তো ঠিক আছে। তো ওই মেয়ের জন্মদিনের সময় সে আমাকে বলে যে বার্থডে ওর, আমরা সবাই সেলিব্রেট করতে যাচ্ছি। তখন উত্তরে একটা রেস্টুরেন্ট ছিল ভূতের আড্ডা, যেটা এখন উঠিয়ে দেওয়া হয়েছে। তো ওই রেস্টুরেন্টের পরবর্তীতে আমি জানতে পারি তার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে যে পার্টিটা সেই থ্রো করেছিল ওই মেয়েটার জন্য, মেয়েটাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো যখন ইন্টার পরীক্ষার রেজাল্ট দেয় তার আগে ওরা পুরো ফ্যামিলি যায় হচ্ছে ইন্ডিয়াতে, আজমির শরীফে। তো সেই সময়ে সে যখন ইন্ডিয়াতে যায়, আমি বাংলাদেশে থাকি, ওই মেয়েটা আমাকে ফোন দেয়। ফোন দিয়ে সে আমাকে নানা নাজে বাজে, এটাকে প্রফেশন হিসাবে নিব বা নাচ করব, টেলিভিশনে কাজ করব, এরকম মানে স্বপ্নেও স্বপ্ন দেখিনি কখনো। কারণ আমার ওই ধ্যান ধারণা ছিল ওই ছেলেটাকে নিয়েই, আর বাকি সব কিছু আমার কাছে মনে হতো যে এক্সট্রা সব কিছু, ওইটাই আমার মেইন। তো ওই মেয়েটা আমাকে খুব মানে একটা কথা বলেছিল, সেটা আমার এখনো মনে পড়ে, যে আমাদের তখন স্কুলে, নাচের স্কুলে আমাদের সামনে একটা ছোট পার্ক ছিল, ওই পার্কে আমাদের গ্রুপ নাচ হতো তখন। তো ওই স্কুলে যারা যারা মানে নাচ শিখতো তারা সবাই গ্রুপে নাচ করতো। তখন সে আমাকে বলে যে তোর মূরত শুধু ওই পার্কে নাচ করার, তুই তো রাস্তার মেয়ে, এর বেশি তো কিছু করতে পারবি না। তো এই কথাটা না এখন আমার খুব কানে বাজে, এই কথাটা আমি ভুলতে পারি না এখন পর্যন্ত, যে এত খারাপ খারাপ কথা আমাকে শুনতে হয়েছে সে সময়, যে আমি জানি না, আমি কিন্তু জানি না যে সে আরেকটা রিলেশনশিপে আছে। যদি আমি জানতাম তাহলে হয়তো আমি আগাতাম না। তো পরে যখন সে ইন্ডিয়া থেকে আসে, আমি ফোনের সব কিছু রেকর্ড করে রাখি, তখন কিন্তু কল রেকর্ড করা যেত, যে বাটন সিস্টেম যে ফোনগুলো ছিল ওটাতে কল রেকর্ড করে আমি তাকে শোনাই যে এই কথাগুলো আমাকে শোনানো হয়েছে এই মেয়েটাকে। তখন সে বলে মেয়েটা আমাকে জাস্ট পছন্দ করে, তোমাকে হয়তো এমনি কথাগুলো বলেছে, বাদ দাও, এগুলো সব ভুলে যাও। আর তার আর আমার দেখা হতো, বিষয়টা কিরকম যে রেস্টুরেন্টে তখন কিন্তু বসে প্রেম করা হতো না, দেখা হতো এমন না, যে দূর থেকে দেখা হতো। আর সে বলতো যে আমি কাছে দেখা করব না, আমার প্রবলেম আছে কেউ দেখলে। তাদের ফ্যামিলি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, সো ওকে অনেকে চিনতো, সো দেখলে কেউ প্রবলেম। তো আমি ইউসিসিতে যখন কোচিং শুরু করলাম ঢাকা ইউনিভার্সিটির জন্য, তখন সে ল ল পড়ার জন্য ল ইউনিভার্সিটিতে ভর্তি হলো, একটা প্রাইভেট ইউনিভার্সিটি, সেটা ধানমন্ডিতে ছিল। তো দেখাটা আমাদের কিভাবে হতো, আমি তার জন্য ধানমন্ডির বাসে উঠতাম, মানে সে গাজীপুর থেকে আসতো, আমি এয়ারপোর্ট থেকে উঠতাম, বাসটা ধানমন্ডি যেত, আমি খামারবাড়িতে নামতাম, এবং তখন কিন্তু ওয়ান ওয়ে ছিল রিক্সার, আমি খামারবাড়ি থেকে হেঁটে ফার্ম গেটে যেতাম ইউসিসিতে। আমি ফার্ম গেটের বাসে উঠতাম না, তার সাথে ওইটুকু পথ যাওয়া, এটাই ছিল আমার জন্য মানে তার সাথে দেখা হওয়া। এবং কোচিং করাটাও কিন্তু এত ইম্পর্টেন্ট ছিল না, তার সাথে দেখা করাটাই ছিল আমার জন্য ইম্পর্টেন্ট। এবং তার বাসটা সংসদ ভবন হয়ে ধানমন্ডি চলে যেত, এবং আমি প্রতিদিন রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে ফার্ম গেট যেতাম। এটা কিন্তু আমি জানতাম যে তার অন্য কারোর সাথে হয়তো ইনভলভ আছে, এটা আমার কাছে স্বীকার করতো না কখনো।
তো তার বিহেভ আস্তে আস্তে একটু চেঞ্জ হতে থাকলো আমার মনে হলো। আগে রাতে কথা বলতো, সারা রাত রাতে কথাও কমিয়ে দিল, দেখা কমিয়ে দিল, বলতো যে এভাবে প্রতিদিন যাওয়া আসা করি আমার ভালো লাগে না, আমি ফ্রেন্ডদের সাথে যেতে চাই, আমার ফ্রেন্ডরা থাকে ওদের সাথে যেতে। ঠিক আছে, একটা টাইম পরে আমি অনেকগুলো প্রুফ পেলাম যে সে আরেকটা রিলেশনশিপে আছে। বসার পর আমি শুধু তাকে একটা কথাই জিজ্ঞাসা করি ওই সময়, যে আমি আগে পরে কোনো কথাই জানতে চাই না, আমি শুধু জানতে চাই যে তোমার মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা, কারণ আমার সাথে তার এরকম কোনো সম্পর্ক ছিল না। যে বললাম যে দূর থেকে দেখা, এটুকুই ছিল আমার ভালোবাসা। তো আমি বলতে চাচ্ছি যে আগে পিছনে আমি কিছু জানতে চাচ্ছি না, জাস্ট আমি ইয়াস অর নো জানতে চাচ্ছি। তখন সে বলে ইয়াস। তো আমার হাতে একটা গ্লাস ছিল, আমি গ্লাসটা জাস্ট ছুঁড়ে মেরে চলে আসি, উঠে আমি বাসে করে চলে আসি। ওইটাই শেষ দেখা সরাসরি আমার। এখনও মনে আছে যে একসাথে আসার কথা ছিল, বাট আমি চলে আসি ওই গ্লাসটা ভেঙে। সে কীভাবে এসেছে আমি জানি না। তো পুরোটা বাসে আমি কাঁদতে কাঁদতে আসি ফার্মগেট থেকে এয়ারপোর্ট পর্যন্ত। এবং আমার মনে হয় যে পরবর্তীতে যেটা আমি জানতে পারি যে আমি যখন ছিলাম না, যে সেই গ্যাপের মধ্যে তার ওই রিলেশনশিপটা হয়েছিল, এবং পরবর্তীতে সে ভেবেছিল যে আমার সাথে কন্টিনিউ করার পর হয়তো একজনকে সে তাকে হয়তো বাদ দিয়ে দিবে সে, বাট সে আসলে দুইটা রিলেশনই কন্টিনিউ করছিল, ওই মেয়েটাকেও সে না করতে পারছিল না। এখন এখানে তার ফলটাও আমি কিভাবে দেখব, কারণ সে ভাবেনি যে সিচুয়েশনাল। আমরা বরং সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করি। ওর জায়গা থেকে বিষয়টা বলার থাকলে হয়তো 1000 টাইপ অফ লজিক আছে ওখানে। আপনার জায়গা থেকে এটা সত্য, ওর জায়গা থেকে সত্যটা অন্যরকম। যে মেয়েটা সম্পর্ক করেছে তার জায়গা থেকে সত্যটা এরকম, বাট রাইট। সো ট্রায়াঙ্গেল সিচুয়েশনে তিনজনই তিন জায়গা থেকে সত্য, এবং তিনজনেরই কিছু না কিছু লজিক আছে। আমি শুধু বয়সটাকে দেখতে চাই। আপনার যখন ব্রেকআপ হলো তখন বয়সটা কত? মানে যখন আপনি গ্লাসটা ভাঙলেন ওই সময় বয়সটা কত? 18। সো 18 এজ, এই এইজে এত যুক্তি দিয়ে প্রেম চলে না, ডেফিনেটলি চলে না। এখানে ফুল অফ ইমোশন, বয়সন্ধিকাল, এবং এখানে আসলে কি হয় মানে এত জাজমেন্টে যাওয়াটার খুব মুশকিল। বরং আমরা আপনার জীবনের ঘটনা থেকে আমরা আমাদের যেন শিক্ষাটা নিতে পারি, আমাদের যেন কিছু না কিছু হলো ওই রকম সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে যেন সতর্ক হতে পারি, যেটা কারণেই আপনি মূলত আজকে এখানে এসেছেন। সো ওই জায়গাগুলোকে আমরা ফোকাস করি। সো প্লিজ ডু নট জাজ হার, কারণ ওনার লাইফে যে ঘটনা ঘটেছে তার চেয়েও ভয়ঙ্করতম ঘটনা অনেকের জীবনে ঘটে। ঠিক আছে, উনি যে সাহস করে আজকে এখানে বলতে এসেছেন নিজেকে হালকা করার জন্য, এইটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। তো বলেন, তারপর কি হলো? তারপরে আমার মনে হলো যে আমি আসলে তাকে ছাড়া থাকতে পারবো না, যত কষ্টই হোক আমি তার সাথে থাকবো। আমি তাকে বুঝাবো যে তুমি আমার সাথে থাকো, টাইম নাও ওই মেয়েটার থেকে দূরে আসার জন্য। কিন্তু কোনোভাবেই সে আর কি আমার সাথে কন্ট্যাক্ট করে না। তো আমি এতটা মানসিকভাবে ভেঙে পড়ি যে তার ইউনিভার্সিটির সামনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা। মানে আপনি ব্রেকআপ করার পরে আপনি ওকে পাওয়ার জন্য পাগলের মতো হয়ে গিয়েছেন? মানে এতটা বেশি ক্রেজি ছিলাম আমি সেই সময় তার জন্য। তো তার ইউনিভার্সিটির ছেলেদের দিয়েও আমাকে থ্রেট দিয়েছে যে এই ভার্সিটির সামনে যেন তোমাকে আর দাঁড়াতে না। ঘন্টার পর ঘন্টা আপনি একাই দাঁড়িয়ে থাকতেন ওখানে? আমি একাই দাঁড়িয়ে থাকতাম। আর আমার সে সময় তেমন কোনো বন্ধুও ছিল না, আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম। তার বন্ধুদের সাথেও অনেকবার কথা বলার চেষ্টা করলাম, তারা বলল যে দেখো, যেহেতু ওরা অনেক কাছাকাছি ছিল একটা সময়, সহপাঠী মানে কি এভরিডে তাদের মিট হতো, দেখা হতো, এবং যেহেতু সহপাঠী ছিল বাসাতেও তাদের অ্যাক্সেস ছিল, ফ্রেন্ড সার্কেল যখন যেত গ্রুপ ওয়াইজ। আমি তো অনেক দূরত্ব ছিল আমাদের মধ্যে, জাস্ট ফোনে কথা হতো। তো হয়তো ইমোশনাল অ্যাটাচমেন্টটা তার সাথে বেশি, এবং তাকে হয়তো ছাড়তে পারছে না। তো আমার একটা প্রশ্ন ছিল যে তাহলে সেকেন্ড টাইম কেন আমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করলো? তখন আমাকে না করে দিলেই পারতো। এতগুলো বছর আমি যে তার জন্য অপেক্ষা করলাম, সেই অপেক্ষার সময়গুলো আমাকে কষ্ট দিত, যে এই অপেক্ষাগুলোর তাহলে মূল্য কোথায় গেল। এবং এই সময়টাই কিন্তু অনেক ছেলে আমাকে প্রপোজ করেছে, আমি কিন্তু কাউকে ইয়াস বলিনি, কারণ আমি ওই কমিটমেন্টের জায়গাটা ঠিক রেখেছিলাম। তো এরপর আমি ইউনিভার্সিটিতে উঠি। আমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা জঘন্য হয়, খুবই খারাপ হয়, চান্স হয় না আমার। আমার বাবা মাও খুব কষ্ট পায় সেটার কারণে, বিকজ এটা আপনার লেখাপড়াতে ইফেক্ট করছিল। আমি যখন ইন্টার পরীক্ষা দিই তখন আমার যখন প্রেম চলছিল, আমি কিন্তু ইন্টার সেকেন্ড ইয়ারে গোল্ডেন A+ পাই মানবিক শাখা থেকে, এবং ঢাকা বোর্ডে 22তম স্থান অধিকার করি, মানে মোট নাম্বারের দিক থেকে, মানে যোগ করে সব নাম্বার যোগ করে আমি 22তম হই, এবং মানবিক শাখা থেকে প্রথম মানে 22তম আমিই হই। মানে এর আগে যারা হয়েছে 1 থেকে 21 তারা সবাই সায়েন্স বা কমার্সে। ও মানে কম্বাইন্ড? হ্যাঁ, কম্বাইন্ড হোল ঢাকা বোর্ডে আমি 22তম হই। মানে সায়েন্স আর কমার্স কোনো ব্যাপার না, সবকিছু মিলিয়ে হোল এটা। এবং আমাকে, কত সালে এটা হচ্ছে 2012, এবং আমাকে গভর্নমেন্ট থেকে কিন্তু প্রতি বছর টাকা দেয়া হতো। ক্যান ইউ ইমাজিন এই মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়নি জাস্ট বিকজ অফ
এই উলালাটাই প্রেম। ওকে, তারপর এটাই আসলে লার্নিং এর বিষয়। যারা এখন দেখবে যে পড়াশোনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ জীবনের ক্যারিয়ারটা টোটালি চেঞ্জ হয়ে যায় কিন্তু এই আপনার এই গল্প এখন সিদ্ধান্তের পর্যন্ত কারণে। আমাকে মানে এই মোমেন্টটা আমাকে ধাক্কা দিয়েছে। এর আগ পর্যন্ত আমি শুনেছি জীবনে এই ধরনের গল্প বহু শুনেছি, কিন্তু এই যে গা শিউরোটার ফিলিংস আমি খুব কম গল্পেই পাই, এখন উঠেছে। মানে আমার টিচাররা এবং আমার ফ্যামিলি ফ্রেন্ডসরা সবাই চিন্তা করেছিল যে আমি যে কোনো একটা সাবজেক্টে তো পাবোই। মানবিক শাখার কিন্তু অনেক সাবজেক্ট থাকে, এমন না যে আমাকে টপ সাবজেক্টগুলোতেই পেতে হবে চান্স। তো আমি পুরো এক্সামও দিতে পারিনি, আমি একটু সিক ছিলাম। তো তারপর আমি ভর্তি হই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইবিতে বসুন্ধরা শাখা, এবং ওখানে আমি ফুল স্কলারশিপ নিয়ে ভর্তি হই। মানে আমার কোনো কোন সাবজেক্টে পড়েন? আমি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে ভর্তি হই, ওকে, এবং আমার কোনো টিউশন ফি লাগতো না, ফুল ফ্রি। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম, যেহেতু আমার রেজাল্টটা ভালো ছিল। যেহেতু আমি বলেছি আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, সো অবভিয়াসলি প্রাইভেট ইউনিভার্সিটির এত খরচ নেওয়াটা সম্ভব ছিল না। তো শুরু হয় আমার নতুন পড়াশোনা সব কিছু। তো সেই সময় আমার ফেসবুক নতুন নতুন, তো ফেসবুকে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। সেই ছেলেটা তখন জব করে অলরেডি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে, আমার চেয়ে প্রায় 14 বছরের বড়। তো যেহেতু আমার তেমন কোনো ফ্রেন্ড ছিল না, সো আমি তাকে কখনো দেখিনি, তার সাথে কথা বলতাম, জাস্ট শেয়ার করতাম যে আমার এরকম ব্রেকআপ হয়ে গেছে, আমার খুব খারাপ লাগছে, ছেলেরাই মনে হয় খারাপ, সব ছেলেরা খারাপ, এরকম আমি কথা টথা বলতাম। তো এক সময় সে বলে যে আমি তোমার সাথে দেখা করতে চাই। তো দেখা করলাম, দেখলাম যে আমার চেয়ে অনেক সিনিয়র একটা ভদ্রলোক বলতে গেলে। তো আমার তার সাথে কথা বলতে ভালো লাগতো যে আমি কথাগুলো বলে হালকা হতে পারতাম। আর আমার তখনকার সেই সময় সমসাময়িক বান্ধবীরা সবাই কিন্তু প্রেম করছে, একদম চুটিয়ে প্রেম করছে। তো তাদের সাথে কিন্তু এই দুঃখের কথাগুলো কয়জন বা কতক্ষণ ধরেই বা শুনতে চায়। তারাও কিন্তু নিজেদের লাইফে ব্যস্ত, এবং দিনের পর দিন কিন্তু কেউ শুনতে চাবে না। তো তার সাথে আমি শেয়ারিংগুলো করতাম। স্টিল নাও কিন্তু আমার ফ্যামিলি জানে না যে আমার পার্সোনাল লাইফে কি হচ্ছে, Still জানে না? জানে না। না, তাদেরকে আমি একটুও বুঝতে দেইনি, কারণ আমি খুবই চাপা স্বভাবের ছিলাম ছোট থেকে। তো নাচের ক্লাসও চলছে কন্টিনিউ, নাচের ক্লাসের মতো চলছে, টুকটাক অনুষ্ঠান করছি আমি। বাংলাদেশ টেলিভিশনে আমার বিতর্ক করতাম, কুইজ প্রতিযোগিতা, এবং জাতীয় পর্যায়ে আমার বিভিন্ন পুরস্কারও আছে। সেটা 2008 থেকে বাংলাদেশ টেলিভিশনে করি। তো ইউনিভার্সিটিতে ওঠার পর আমার কিছু ফ্রেন্ড হয় ইউনিভার্সিটিতে প্রথম, তারা বুঝতে পারে যে আমি মেন্টালি ওকে না। মানে হঠাৎ হঠাৎ কান্না করে ফেলি, হঠাৎ কোনো নিউ রিলেশনশিপ কাপলকে দেখলে আমার খুব খারাপ লাগে, যেটা হয় ব্রেকআপের পর। এবং তাকে আমি ভুলতে পারছিলাম না কোনোভাবেই। মানে আমার মনে হচ্ছিল যে জিনিসটা আমার, সেটা চোখের সামনে দিয়ে আরেকজন নিয়ে চলে যাচ্ছে, এটা আসলে মানা যায় না। তো আমার মনে হলো যে আমি আসলে মানসিক চাপটা নেওয়ার জন্য প্রস্তুত না এই বয়সে। তো আমার মনে হলো যে আমি আর বেঁচে থাকতে চাই না, কারণ আমি আসলে এটা দেখতে পারবো না যে আমার ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে আছে। ইন দ্য মিড টাইম ওই মেয়েটাও কিন্তু আমাকে কন্টিনিউয়াস থ্রেট দিতে থাকে যে আমার বয়ফ্রেন্ডের সাথে তুমি দেখা করবা না, তাকে কোনো ফোন করবা না, কারণ আমি তাকে ডেইলি ফোন করতাম, মেসেজ করতাম। সে আমাকে ফোন করে নানান আজে বাজে গালাগালি যত ছিল অনেক কিছু বলে। তো সেই সময় আমার মনে হয়েছিল যে আমি মনে হয় মারা যাবো, আমি মরে যেতেই চাই। সে সময় তো ট্যাবলেট এতটা ইজি ছিল না, তো ছিল যে আমি ফাঁস দিতে চেয়েছিলাম গলায়, প্রিপারেশনও নিয়েছিলাম। বাট জাস্ট একটা মোমেন্টের জন্য আমার মনে হলো যে আমারটা জীবন তো মাত্র শুরু। মানুষ বলে যে ইউনিভার্সিটি লাইফটা অনেক এনজয়েবল হয়, এবং সামনে আরও অনেক জীবন বাকি আছে, এবং আমি দেখতে চাই যে আমাকে ছাড়া সে কতটা সুখে আছে। আমি শেষটা দেখতে চাই, আমি এত তাড়াতাড়ি হেরে যেতে চাই না। তো আমি ওই পথ থেকে আবার ফিরে আসলাম। মানে এটা ফ্যামিলি জানে না আপনি মানে কোনো স্টেপ না, সেভাবে নিতে পারেন? family জানে না। ওকে। তো যেটা হয় যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমার মনে হয় যে না, আমি মুভ অন করা দরকার। এভাবে যদি আমি থাকি তাহলে আমি অসুস্থ হয়ে যাব মানসিকভাবে।
তো ওই সময় আমাদের একটা প্রোগ্রাম শুরু হয় এবং তখন আমি টেলিভিশনেও নাচ করা শুরু করি আস্তে আস্তে। আমাদের স্কুল থেকেই আমাদের নিয়ে যাওয়া হতো। তখন প্রথম বাংলাদেশি আইডল শুরু হয় এসএ টিভিতে, এবং ওখানে আমাদের স্কুল থেকে আমি কাজ করার সুযোগ পাই। ওখানে যে টপ 10 পার্টিসিপেন্টরা থাকে তাদের সাথে জুটি হয়ে নাচ করার সুযোগ পাই আমি। তো আমার তখন বাংলাদেশি আইডলের শুটিং চলতে থাকে। তো এফডিসিতে আমাদের প্রায় 1 সপ্তাহের মতো থাকতে হয়েছিল শুটিংয়ের পারপাসে। তো সেই সময় দেখা যেত অনেক রাতে শুটিং শেষ হতো, আমাদের আসতে অনেক লেট হয়ে যেত। তখন ওই যে যার সাথে আমি কথা বলতাম, যে বললাম যে ভদ্রলোক, উনি আমাকে নিয়ে যাওয়া আসা করতেন অ্যাজ আ ফ্রেন্ড। গার্মেন্টসের সেই চাকরি ভদ্রলোকটা করেন, মানে উনি মার্চেন্ডাইজার ছিলেন। ওকে। তো উনি আমাকে নিয়ে যাওয়া আসা করতেন এবং একটা গুড ফ্রেন্ডশিপ আমাদের মধ্যে তৈরি হয়। তো ওই বাংলাদেশ আইডল চলাকালীন সময় সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, আচ্ছা। যে সে আমাকে বিয়ে করতে চায়। একটা সময় গিয়ে আমার মনে হলো যে যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে সে তো সব দিক দিয়ে ঠিকই আছে, ভালোই আছে, এবং আমি যদি বিয়ে করে আরেকটা জায়গায় লাইফ সেটেল করতে পারি তাহলে হয়তো আমি মানসিকভাবে একটু সুস্থ হতে পারবো, মানে এই এবং মিসিংটা তাকে থাকবে না, ভুলতে এই খারাপ পারবো। লাগাটা থাকবে না। দিস ইজ দ্য মেইন পার্ট অফ দ্য স্টোরি। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে একজনকে ভুলার জন্য আমি আরেকজনকে উপর নির্ভরশীল হতে চাচ্ছি। রাইট। এবং বিয়ে করলে একটা নতুন বাড়িতে আমি যাব, সেখানে এটা অনেক শুধু মানুষ আপনার হবে। পারসেপশন না, কিন্তু এটা কিন্তু আমাদের সমাজের পারসেপশন। অনেক সময় জি। দেখবেন যে মেয়ে কাউকে পছন্দ করেছে, বাবা মা সেটা জেনে ফেলেছে, যত দ্রুত পারো বিয়ে দিয়ে দাও। এবং এই বিয়ে দিয়ে দিলে কি হয়ে গেল, ব্যাস প্রবলেম সলভ। কিন্তু আসলে প্রবলেমের শুরুটা হয় তখন, এবং সেই প্রবলেমটা এত ভয়াবহ হয়, আনথিঙ্কেবল। তবে এইটা যে আসলে সবসময় যে কাজ করে না তাও না, কারণ প্রিমিটিভ অনেকে সুখে থাকে। অনেকেই সুখে থাকে কিন্তু, এবং অনেকে জোর করে দিয়েও একটা পর্যায়ে মানিয়ে নিতে নিতে মোটামুটি সেটেল হয়ে যায়। সুখে থাকাটা আসলে নিজের বিষয়। এবং আরেকটা বিষয় হলো যে ধরেন সংসার জীবনে কেউ সুখী না, কিন্তু দেখা গেল যে হচ্ছে না, দুজনের মধ্যে ম্যাচ হচ্ছে না, ঠিক আছে, একটা বাচ্চা নিয়ে নাও, বাচ্চা নিয়ে নিলেও হয়ে যাবে। সামটাইম ইট ওয়ার্কস, যদি কাজ না করে তাহলে এটা ওয়ার্স্ট লাইফ, ডেফিনেটলি ওয়ার্স্ট লাইফ। আর একই সাথে আপনাদেরকে যেটা বলতে চাই, আজকের যিনি অতিথি আছেন তাকে যদি আপনারা দেখতে চান, চলে আসবেন আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে www. 3 মাস সময় নিলাম। তো 3 মাসের মধ্যে গুছানো হয়, একটু ধুমধাম প্রোগ্রাম হয়, গায়ে হলুদ, মেহেদি, সব বিয়ে, বউ ভাত, সব কিছুই হয় সুন্দর। এটা কি ওই সময় ওই ছেলেটা জানতো যে আপনার বিয়ে হয়ে যাচ্ছে বা এরকম হ্যাঁ, কোনো কিছু? এখানে আমি বলবো যে আমি তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করি যে আমি কিন্তু বিয়ে করছি। সে বলে ঠিক আছে, ফাইন, বিয়ে করো, কোনো সমস্যা নেই। তো আমার যেদিন বিয়ের অনুষ্ঠান হয়, বিয়ের শপিংয়ে যাই। তো আমি যখন আগে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতাম, তখন আমরা চিন্তা করতাম যে বিয়ের দিন আমি লাল লেহেঙ্গা পরবো, এটা আর কি কথা বলতাম। তো বিয়ের যখন মার্কেটিং করতে যাই আমি আর আমার হাজব্যান্ড, তখন বসুন্ধরা কমপ্লেক্সে যাই। আমার এখনও মনে আছে সে একটা গোলাপি লেহেঙ্গা আমার জন্য পছন্দ করে। তাই আমি বলি যে না, এই লেহেঙ্গাটা সুন্দর না, আমি লাল লেহেঙ্গাই পরবো। কারণ আমার মাথায় কিন্তু ওইটাই ছিল যে আমি আমার কমিটমেন্টটা রাখবো, যে আমি আমার বিয়ের দিন লাল লেহেঙ্গাই পরবো, এবং সেটা ওর জন্য পরবো। মানে আমার কার সাথে বিয়ে হচ্ছে বা আমার বিয়ে হচ্ছে সেটা কিন্তু তখন বিষয় না। আমার বিষয় হচ্ছে যে ভয়ঙ্কর ফিলিংস রে ভাই। আমি আমার কমিটমেন্টটা রাখবো। তা আমি লাল লেহেঙ্গাই কিনি এবং আমি লাল লেহেঙ্গাই পরি আমার বিয়ের দিন। এটা আমার হাজব্যান্ড জানতেন না যে আমি কেন লাল লেহেঙ্গাটা চুজ করলাম। তো পরবর্তীতে যেদিন আমার বিয়ের অনুষ্ঠান, আমার এখনও মনে আছে, আমি গুলশানে পার্সোনাতে সাজ শেষ করে আমি ফোন দিলাম আমার আগের বয়ফ্রেন্ডকে। নিচে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে, আমার মা এসেছে আমাকে নিতে। আমি যাওয়ার আগে জাস্ট ফোন দিলাম যে আমার বিয়ে হচ্ছে, আজকে আমার বিয়ে, তুমি যদি এখনো আমাকে বলো আমি এই মুহূর্তে চলে আসবো গাজীপুরে। এই অবস্থায় চলে আসবে? হ্যাঁ, এই লাল লেহেঙ্গা পরে আমি চলে আসবো, তুমি শুধু আমাকে অ্যাকসেপ্ট করো। আমি কমিউনিটি সেন্টারে যাব না, কিন্তু আমার কিন্তু অলরেডি আক্ত হয়ে গেছে, ওইটা কিন্তু আমার প্রোগ্রাম। তারপর আমি বলি যে আমি সব ছেড়ে চলে আসবো। আমি মানে এত কিছু চিন্তা করি না যে আমার ফ্যামিলি কি ভাববে, বা এতগুলো মানুষ যারা আমার বিয়ের দাওয়াতে এসেছে তারা কি ভাববে, ভাবিনি। আমার মনে হয়েছে যে বিয়ে হয়ে গেলে তো আমি সারা জীবনের জন্য তাকে হারিয়ে ফেলবো, শেষ সুযোগটুকু নেই। তাহলে অ্যাটলিস্ট আমার বিয়ের পর আমি এটা ভাববো না যে আমি, মানে একটা আফসোস থাকবে যে আমি শেষবার ট্রাই করতাম, কিন্তু এখন যদি সে আমাকে নাও করে দেয়, অ্যাটলিস্ট আমার আফসোস নাই, হ্যাঁ আমি ট্রাই করেছি, আমি তাকে পাইনি। তো সে বলে যে না, আমি পাগলামি করো না, তুমি কমিউনিটি সেন্টারে যাও, বিয়ে করো। সেদিনও আমি কান্না করেছি অনেক। তো যাই, যথারীতি আমার বিয়ের অনুষ্ঠান হয়, বউ ভাত হয়, সংসার শুরু করি।
আমার সংসারে ছিলেন আমার যা, ননদ, ননাস, দেবর, মানে শ্বশুর শাশুড়ি ছিলেন না, কোনো মুরব্বি ছিলেন না, মুরব্বি বলতে তারাই ছিলেন। এবং এটাও একটা যে আমার হাজব্যান্ডের প্রতি আমার ফিলিংসটা গ্রো করে, যে যেহেতু তার বাবা মা নেই, সে সবসময় বলতেন যে মানে তার বাবা মার কবরস্থানে একবার আমাকে নিয়ে গেছিলেন দেখাতে, এবং সে বলেছিল যে এখানে আমি তোমাকে বলি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার বাবা মাকে সাক্ষী রেখে বলছি। তো সেই জিনিসটা আমাকে অনেক বেশি ইমোশনালি অ্যাটাচ করে। সেই সময় কিন্তু আমার মনে হচ্ছে ঠিক আছে, বিয়ের পর নাচ পছন্দ করতো না আমার শ্বশুরবাড়ির, ওনারা খুবই কনজারভেটিভ ছিলেন, তারা বোরখা পরতেন, আমাকে হিজাব করতে কখনো ওনারা বাধ্য করেননি, কিন্তু নাচ করা যাবে না। তো আমার হাজব্যান্ডের কাছে আমি বললাম যে আমার তো নাচ অনেক পছন্দ, কি করব? সে বলছে ঠিক আছে, তুমি টেলিভিশনে বা মঞ্চে কোনো প্রোগ্রাম করতে পারো না, জাস্ট নাচের ক্লাসটা করো, কিন্তু সেটাও শ্বশুরবাড়িতে জানানোর দরকার নেই, সেটা তুমি আমার পারমিশন নিয়ে করো। তো আমি জাস্ট নাচের ক্লাস করতাম, বাট তখন এগুলো আমার কাছে কোনো ম্যাটার করতো না। তো আমার মনে হয়েছে যে আমার লাইফ হবে আর 10টা মেয়ের মতোই, আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হবে, একটা সংসার হবে, দ্যাটস ইট। মানে নাচ করব, মিডিয়ায় কাজ করব, সাজবো, এগুলো কখনোই আমার মাথায় ছিল না। আপনি বলতেছেন আর আমি আপনার ওই ক্লাস 7 থেকে মানে এখন যতটুকু বলেছেন ততটুকু পর্যন্ত আমি মাথার মধ্যে আমি যোগ বিয়োগ করতেছি। আমার শুধু একটা জিনিস এসে বারবার বাড়ি দিচ্ছে মাথায়, যে একটা মেয়ে কী পরিমাণ ব্রিলিয়ান্ট হলে মানবিক বিভাগ থেকে সে এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করতে পারে এইচএসসিতে, এবং সেই মেয়েটার ফিউচার এই একটা রিলেশনশিপকে কেন্দ্র করে কত আপস অ্যান্ড ডাউন এবং জীবনটাকে কোথায় নিয়ে যাচ্ছে। ক্যান ইউ ইভেন ইমাজিন? আমার মনে হয় এই এপিসোডটাকে মানে সার্বজনীন এপিসোড করা উচিত, ক্লাস 5-6 পড়ুয়া বাচ্চা থেকে শুরু করে সবারই শোনা উচিত, যে একটা ভুল সম্পর্ক বা ইমোশনালি আসলে ফল ইন হওয়া, এবং ফল ইন হলে কতটুকু হতে হয়, আর ফল ইন হলে হওয়া উচিত না হলে কোন পর্যন্ত নিতে হয়, সেটা ক্যারিয়ারের উপর আসলে কি হয়, শিক্ষার উপর আসলে কি হয়, দ্যাট উইল বি দ্য বেস্ট এক্সাম্পল এভার। আজকের এপিসোডটা নিয়ে আমার এটাই বলতে ইচ্ছে করছে, কারণ আমি তো গেস করতে পারছি, আমার মনে হয় আপনারাও গেস করতে পারছেন যে এরপরে কী শুনবেন আপনারা। তবে গেস করেন না, কারণ অনেক সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে। বলেন তারপর। আরেকটা বিষয় ছিল যে আমি অন্য সাবজেক্টেও পড়তে পারতাম, আমাকে আমার আইইউবি থেকে বলেছিল যে ল, ইকোনমিক্স, ইংলিশ পড়তে, কারণ কিন্তু তখন আমার মানসিকভাবে এতটা আমি ভেঙে পড়েছিলাম যে আমার মনে হচ্ছিল যে এই সাবজেক্টগুলো নিয়ে পড়াটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হবে। সো এই জন্য মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সিলেক্ট করলাম, কারণ এখানে কিন্তু অনেক ক্রিয়েটিভ রাইটিংস থাকে, এবং আমি আগে থেকেই খুব ক্রিয়েটিভ রাইটিংস। উইথ ডিউ রেসপেক্ট, আমি আপনার ফ্যামিলিকে রেসপেক্ট করে কিছু কথা বলতে চাই। একটা যেটা হচ্ছে যে আপনি ইন্ট্রোভার্ট ছিলেন, শেয়ার করছেন না কারোর সঙ্গে, কিন্তু আপনার যেই পরিবর্তনগুলো, ক্যারিয়ারিস্টিক যে পরিবর্তনগুলো, এডুকেশনের যে পরিবর্তন আসতেছে, ধুমধাম করে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এগুলো তো আপনার বাবা মার সামনেই ঘটছিল। তারা কেন স্টেপ নিচ্ছিল না? তারা কেন আপনার সঙ্গে বসে ফ্রি হচ্ছিল না যে বাবা তুমি শেয়ার করো আমার সঙ্গে কি হচ্ছে? এত ফ্রি না আমার ফ্যামিলি, কখনোই ছিল না এত ফ্রি। দ্যাটস ইওর ব্যাড লাক, ডেফিনেটলি ব্যাড লাক। হয়তো ওকে, হতে পারে। চলেন তারপর কি হলো? বিয়ে হলো। তো বিয়ের পর আমাকে চিটাগং নিয়ে যাওয়া হয়, আমার শ্বশুরবাড়ি চিটাগং ছিল। তো আমি না এত ফাস্ট সব কিছু হয়েছে, আমি না বুঝতে পারিনি যে বিয়েটা কি জিনিস বা কি হয়েছে, আমার লাইফে কি চেঞ্জটা এসেছে। তো আমার প্রথম তখন আমার ফিল হয়েছে যে যখন আমার বাসার সামনে দিয়ে গাড়িটা চলে যাচ্ছে চিটাগংয়ের উদ্দেশ্যে, তখন আমার বুকে একটা মোচড় লাগে যে আমি তো আমার বাসায় ঢুকছি না, আমি কেন অন্য কোথাও চলে যাচ্ছি, ওই গলিতে ঢুকছি না, আমি সোজা কেন চলে যাচ্ছি। মানে আমার মনে হচ্ছে যে আমি এটা কি করলাম। মানে তখন আমি ফার্স্ট বুঝতে পেরেছি যে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। তো চিটাগং যাওয়ার পর আমাদের ভালো সময় কাটে, কিন্তু একটা বিষয় যে তার পরিবার আমাকে কিন্তু মেনে নেয়নি কখনো। কিন্তু তার মানে আমার হাজব্যান্ডের ফ্যামিলি, মানে আমার শ্বশুরবাড়ি চেয়েছিল যে তাদের পছন্দের কোনো মেয়ের সাথেই তার বিয়েটা হোক, এবং তাদের ফ্যামিলিতে এরকম মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, নাচ করে, হিজাব পরে না, এরকম মেয়ে আসলে তারা কখনোই মানে তাদের পছন্দনীয় ছিল না। তাদের পছন্দ ছিল যে এরকম ইন্টার পাস করা কোনো মেয়ে ঘরে থাকবে, ঘরে কাজ করবে, হিজাব পরবে, বোরখা পরবে, আরও 10টা ফ্যামিলি যেরকম চিন্তা করে মিডল ক্লাস ফ্যামিলি, তাদের পার্সপেক্টিভ থেকে ইটস ওকে। তো একটা সময় গিয়ে পর আমার শ্বশুরবাড়ি থেকে জানাজানি হলো যে আমি নাচের ক্লাস কন্টিনিউ করছি। তো সেখানে আমার জামাইকে বলা হলো যে নাচের ক্লাস সে কন্টিনিউ করতে পারবে না। তো আমার হাজব্যান্ড বললো যে নাচ করা যাবে না, ক্লাসও করা যাবে না, তো বন্ধ, আমার নাচ ওখানেই শেষ। বলে আসলাম বাফায় যে আমি আর আসতে পারবো না স্যার ক্লাস থেকে। আমার গুরুজির কথা এখানে আমি স্মরণ করবো, শ্রদ্ধেয় আমিরুল মনি স্যার, উনি আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন সব সময়,
মানে একদম প্রথম থেকে মানে নাচের জীবনটা আমার এতটা কষ্ট ছিল যে শেখার চেষ্টা থাকলেও আমার এত বাধা এসেছে যে আমি পরিপূর্ণভাবে শিক্ষাটা নিতে পারিনি নাচের ব্যাপারে। মানে অনেক কিছু এখনো আমি তাল লয়গুলো ক্যাচ করতে পারি না, বাধা বাধা হয়ে তো আমার শিক্ষাটা হয়েছে। তো আমার যখন নাচ নিয়ে বাসায় প্রবলেম হচ্ছিল তখন কিন্তু আমাকে বাসা থেকে, মানে বিয়ের আগের কথা বলছি, আমি এটা অ্যাড করছি যে তখন কিন্তু এখানে আমাকে some অফ tissue, করে দেওয়া হ্যাঁ। হয়েছিল নাচের প্রোগ্রামটা, অফ করে দেওয়া হয়েছিল নাচের ক্লাসটা। তখন আমি বাসায় না জানিয়ে নাচের ক্লাস করতে যেতাম এবং আমার টিফিনের টাকা বাঁচিয়ে আমি বাফার 300 টাকা ছিল তখন বেতন, সে 300 টাকা দিতাম। আমি না খেয়ে থাকতাম, টিফিনের জন্য আমাদের যে টাকাটা দিত ওটা আমি বাঁচিয়ে রাখতাম নাচের ক্লাসের বেতনটা দেওয়ার জন্য। তো আমি যখন আমার ইন্টার পরীক্ষার আগের কথা বলছি, যে এসএসসিতে আমার রেজাল্ট অনেক খারাপ হয় ওই রিলেশনশিপের কারণে। তো ইন্টার সেকেন্ড ইয়ারের আগে আমার ফ্যামিলি থেকে বলে যে নাচটা এখন অফ রাখো কারণ তোমার সামনে বোর্ড পরীক্ষা। বাট তখন আমি নাচটা কন্টিনিউ রাখি এবং আমি মানে কলেজ ড্রেস পরে আমি নাচের ক্লাসে যেতাম, মানে প্রাইভেট পড়ার নাম দিয়ে মিথ্যা কথা বলে যেতাম। তখন আমার গুরুজি আমাকে বলেছিলেন যে তুমি একদিন অনেক বড় কিছু করতে পারবা। মানে এত নাচ শেখার জন্য যে এতটা ইচ্ছা, এটা আসলে সবার মধ্যে দেখা যায় না। তো ওই সময় যখন আমার নাচটা বন্ধ হয়ে গেল তখন আমার গুরুজি বললেন যে ঠিক আছে, সমস্যা নাই, বিয়ে হয়েছে, সংসার করো, পরে কখনো নাচ শেখা আবার শুরু করো, নাচ শেখার তো কোনো বয়সের শেষ নাই, বাট হাজব্যান্ড যেটা বলে সেটা শোনা উচিত। তো শেষ হয়ে গেল আমার নাচের লাইফ, শুধুমাত্র পড়াশোনা। তো একটা সময় গিয়ে দেখা গেল যে আমি অ্যাক্সিডেন্টলি কনসিভ করি ওকে। বিয়ের পরই। তো কনসিভ করার পর আমার মা বিয়ের আগেই বলে দিয়েছিল যে আমি বিয়ে দিচ্ছি তোমাকে, মানে আমার মেয়ের সাথে, কিন্তু আমার মেয়ের পড়াশোনায় কোনো হ্যাম্পার হওয়া যাবে না। যখন আমি দেখলাম যে আমি কনসিভ করেছি অ্যাক্সিডেন্টলি, তখন আমার হাজব্যান্ড বলল যে এখন যদি আমি মানে কনসিভ করি তাহলে তো আমার সেমিস্টারটা ড্রপ করবে, তার মানে আমার পড়াশোনা কিন্তু একদমই স্টপ হয়ে যাচ্ছে। তো উনি ডিসাইড করলেন যে আমরা বাচ্চাটা রাখবো না। এটা আমার সিদ্ধান্ত ছিল না, কারণ ওই সময় আমি কিন্তু ইমোশনাল ছিলাম এবং আমি কিন্তু রাখতে চেয়েছিলাম বাচ্চাটা। তো সে বললো যে আমরা এটা নিব না, কারণ তোমার মা আমাকে অনেক আশা করে তোমাকে দিয়েছে, তো আমি যদি এখন তার কথাটা না রাখি এটা ভালো দেখায় না, আর আমি এখনো প্রিপেয়ার্ড না। তো ওই বয়সে যখন আমি ফার্স্ট প্রেগনেন্ট হলাম সেদিন থেকে প্রথম আমি আমার এক্স বয়ফ্রেন্ডকে ফোন দেওয়াটা অফ করে দিই। আচ্ছা। কারণ আমার ভেতরে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করা শুরু করে। মানে কিছুদিন, জাস্ট এক সপ্তাহ আমরা সময় নিয়েছিলাম ভাবার যে আমরা এটা কি করব, মানে আমরা কি মেন্টালি প্রিপেয়ার্ড এই বেবিটার জন্য নাকি না। তো সেই এক সপ্তাহের মধ্যে আমার মানসিকতা টোটালি চেঞ্জ হয়ে যায় যে না, আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে, আমি আরেকজনের বাচ্চার মা হচ্ছি, সো আমি তাকে ফোন দিব না আর, এটা তাহলে আমার বাচ্চার সাথে অন্যায় করা হবে। সেদিন থেকে আমি ডিসিশন নেই যে আমি তার সাথে আর কোনো কন্ট্যাক্ট করব না, এবং আমি কন্ট্যাক্ট করিও না, টোটালি অফ করে দিই। তো আমার হাজব্যান্ড একটু রাগে ছিলেন প্রথম থেকেই, অফিসের প্রেশারে থাকতেন, এই জন্য হয়তো রাগ করতেন। তো আমি একদিন প্রথম বলি যে আমাদের ইউনিভার্সিটি যে তখন ফ্ল্যাশ মবের একটা ট্রেন্ড শুরু হয়, তো ফ্ল্যাশ মবে আমাকে, যেহেতু আমি নাচ করতাম, এটা জানতো ইউনিভার্সিটিতে অনেকে, তো তারা বলে যে ফ্ল্যাশ মবে আমি সামনে দাঁড়াবো, আমার একটা অ্যাক্ট করতে হবে। তো আমি আমার হাজব্যান্ডকে বাসায় বলি, তো সেদিন প্রথম সে আমার গায়ে হাত তুলে, এই নাচকে কেন্দ্র করে। হ্যাঁ, মানে গায়ে হাত তুলে যে আইলেই তো তাদের জামাইকে অ্যাফোর্ড করতে পারে, যদিও আমার ফ্যামিলি মিডল ক্লাস ছিল, তারপরও যে সম্পত্তিগুলো থাকে জমি জমা আসলে বিষয়। তো এই বিষয়টা আমি আমার ফ্যামিলিতে জানাই এবং আমার ফ্যামিলি সেটা মানে বলে যে এটা তো ঠিক না যেটা তারা বলছে আমাকে। তো যাই হোক, এই টাইমের মধ্যেই আমার হাজব্যান্ড ফার্স্ট স্ট্রোক করে। হ্যাঁ, মাইল্ড স্ট্রোক করে। এটা একটা মানে কাজের প্রেশারেই হতে পারে বা ফ্যামিলির প্রেশারেও হতে পারে। হ্যাঁ, আমার সাথে কোনো সমস্যার কারণে না, মানে কোনো ঝামেলার কারণে না। সুস্থ মানুষ ছিল, হঠাৎ রাতে মানে তার হাই প্রেশার ছিল অনেক, এটার কারণে হতো।
তো ইউনাইটেড হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেদিন সে আমার বাসাতেই ছিল, মানে আমার মায়ের বাসাতেই ছিল। আমরা নিয়ে যাই তাকে হসপিটালে। তো আইসিইউতে সে ছিল 2 রাত। তো সেই বয়সে আসলে এত কিছু বুঝে ওঠার আগেই মানে এরকম ছিল যে সে বেঁচে ফিরবে কি না জানি না। আইসিইউতে গেলে যেটা হয় আর কি, এবং স্ট্রোক করেছে সে, এবং খুব ভালোভাবে। আমার এখনো মনে আছে ওই দিন আমি মানে ইউনাইটেডের আইসিইউ সামনে তো মানে বসার কোনো প্লেস নেই, আমি সিঁড়িতে বসেছিলাম সারা রাত, মানে রাত 12:30-1টার দিকে ঘটনা। আমি ভোর পর্যন্ত আমি বসেছিলাম এবং মানে আমি জানি না যে কি হবে। এবং আমার তখন ফার্স্ট টাইম মনে হয়েছে যে আমার লাইফটা কি এরকম হওয়ার কথা ছিল। আমার সাথে যে ফ্রেন্ডরা তারা এখন ফুচকা খাচ্ছে, প্রেম করছে, মুভি দেখতে যাচ্ছে, গান শিখছে, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করছে, সুন্দর সুন্দর কাপড় পরছে, আমি আইসিইউর সামনে এইভাবে বসে আছি। এটা তো আমার লাইফ হওয়ার কথা ছিল না। আমি তো আমার লাইফটাকে এভাবে দেখতে চাইনি, এবং সেটা আমার ভুলের জন্যই। কিন্তু আমি কিন্তু কাউকে ব্লেম করতে পারবো না যেটা তাদের ভুলের জন্য। আমার লাইফ কিন্তু আজকে আমার ভুলের জন্যই এমন। তো ভোরের দিকে আমার দেবর এসে আমাকে একটা জুস কিনে দিল, জুস খেলাম, কারণ আমিও নিজেও অসুস্থ হয়ে যাচ্ছিলাম আসলে ওই সময়টায়। তো যাই হোক, দুপুরের দিকে ডক্টর আসে, ইউনাইটেডের 2টার সময় ডক্টর আসে আবার দুপুরবেলা চেক আপ করার জন্য। তখন বলে যে আপনার হাজব্যান্ড ঠিক আছে, কোনো চিন্তার বিষয় নেই, ওনাকে আমরা HDR বা কি যেন একটা বলে ওখানে ট্রান্সফার করে দিচ্ছি, কালকে ডিসচার্জ হয়ে যাবে। তো গেল আরেকটা ধাক্কা গেল আমার লাইফের উপর দিয়ে। তার কয়েক মাসের মধ্যেই আমার হাজব্যান্ডের আরেকটা জটিল রোগ ধরা পড়ে, এবং সেটা বেশ জটিল ছিল। আমি এখন বলতে পারবো না, হয়তো স্ক্রিনে তার হয়তো কোনো ক্ষতি হোক না, ঠিক আছে, সেটা আমরা জানতে চাই না। যেটার কারণে তার খাবার দাবার অনেক রেস্ট্রিক্টেড হয়ে যায়, এবং এটা বাই জেনারেশন ছিল এই রোগটা। তো দেখা যায় যে খুব পরিমিত হয়ে যায় তার লাইফস্টাইলটা, এবং একটা অপারেশন হয়, মেজর অপারেশনের পর তার বেশ কয়েকদিন বেড রেস্টে থাকতে হয়। তো তখন কিন্তু একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়, মানে হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনটা থাকে সেটার ব্যাপারে ডিস্টেন্স ক্রিয়েট হয়। প্রায় 1 বছর এর মতো ছিল সেটা। 1 ইয়ার। এবং এমনও ছিল না যে এর আগেও খুব বেশি মানে ভালো ছিল, সুখকর ছিল ওই লাইফটা। তারপরও 1 বছরের ডিস্টেন্স আমার মনে হয় যে অনেক কিছু চেঞ্জ হয়, কারণ একটা হাজব্যান্ড মেন্টালিটি তো চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক। এটা খুবই ইম্পর্টেন্ট। তো ইভেন যদি বন্ডেজটা না থাকে, হ্যাঁ, আমি একটা মানুষের সঙ্গে স্টে করতেছি, একই বিছানায় ঘুমাচ্ছি, না হোয়াট ফর রিজনটা কি? আপনি যদি একটা মানুষের সঙ্গে স্টে করেন, ওই মানুষটার পারপাস আপনি সার্ভ করতেছেন, ইটস আ রিলেশনশিপ। লাইক সে আপনার কিন্তু সম্পর্কের জায়গা থেকে হাজব্যান্ড, কিন্তু এই মানুষটার আপনি পারপাসই ছিল এই মানুষটার কাছে আসা যে আমি এক ধরনের রিমেডি চাই আমার পাস্ট লাইফে। ইট ইজ নট মানে অ্যাকচুয়ালি কাজ করতেছে না। সেকেন্ড হচ্ছে যে ওখানে গিয়েও আপনি আপনার জায়গা থেকে যেটা চেয়েছিলেন সেভাবে হচ্ছে না, হ্যাপি না। থার্ডলি হলো যে সম্পর্কের জায়গাটা, স্বামী স্ত্রী যে সম্পর্কের জায়গাটা, ইট ইজ নট সাউন্ড। এখন সব কিছু মিলায়ে দ্য এম ইজ 0, মানে আলটিমেটলি নেক্সট ডে ইজ 0। তাহলে আমি এই মানুষের সঙ্গে স্টে কেন করছি? মানে তাকে আমি তো ভালোবাসি না। সো দেখেন সম্পর্কটা কতটা জটিল জায়গায় চলে গেছে। হ্যাঁ, তারপরে মানে সেই সময় আমার মনে হয়েছে যে দ্যাট ওয়াজ আ রং ডিসিশন, যে আমার এই বয়সে বিয়ে করলাম, একজনকে ভুলার জন্য আরেকজনের উপর নির্ভরশীল হলাম, এবং তাকেও আমি ভালোবাসতে পারছি না। তো আপনি যখন এই রিলেশন মানে হাজব্যান্ড থাকা অবস্থায় আপনার এক্স বয়ফ্রেন্ডকে ফোন দিচ্ছিলেন, এক্স বয়ফ্রেন্ড তো আপনার জায়গা থেকে আমি বলতে পারি না, কারণ তখন আপনি তাকে লাভ করে চলেছেন, বাট তার জায়গা থেকে কি সেটাও আমরা জানি না। সো ও কি বলতো, ও কি বলতো যে তুমি সংসার করো ঠিক মতো, এটাই বলতো, বা ও বলতো না যে ব্যাক করো বা এরকম কোনো কিছু? কখনোই না। তখন ওর সাথে ওই মেয়েটার সম্পর্ক কি কেমন এখানে চলছিল? একটা টুইস্ট আছে, যেই মেয়েটার কারণে আমাকে ছেড়ে গেছিল, আমার বিয়ের পরপরই সেই মেয়েটা একটা প্রবাসী ছেলেকে বিয়ে করে
মানে বিদেশে চলে যায়। তারপরেও এই ছেলেটা আপনার বিয়ের পরে আপনাকে আর কোনো প্রকার মানে সে কখনো কল করতো না? না, তার জায়গাতে সে কিন্তু আমার সেও কাছে কিন্তু কষ্ট পেয়েছে। হ্যাঁ কষ্ট তার পেয়েছে, relation break up কিন্তু হওয়ার আপনার ধরেন এই কষ্টের জায়গাটা থেকে কিছুটা রেমেডি চাইলে আপনাকে নক দিতে পারতো, advantage নিতে পারতো, কিন্তু সে সেটা নেয়নি। কারণ তখনও কিন্তু আমি উইক ছিলাম ইমোশনালি তার জন্য, বাট সে Definitely. চেয়েছে যে আমার সংসারটা নষ্ট না হোক। ডেফিনেটলি অনেক শেখার আছে আজকের এই গল্প থেকে, বিলিভ মি। বলেন তারপর। তারপরে যেটা হয় যে ওই বয়সটায় না এত কিছু আমি বুঝতাম না যে হার্টের পেশেন্টকে কিভাবে ট্রিট করতে হয় বা এই ধরনের জটিল রোগের পেশেন্টকে কিভাবে ট্রিট করতে হয়। তো যাই হোক, তারপর একটা সময় সিদ্ধান্ত হলো যে আমরা আলাদা থাকবো, মানে আমার ভাসুরের বাসায় একসাথে না থেকে আমরা আলাদা থাকবো, কারণ ওখানে রুমেরও সংকট ছিল এবং তার ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছিল। আমার হাজব্যান্ডের এরকম প্রবলেম ছিল, জটিল রোগ ছিল। তো আমরা চেঞ্জ করে নতুন বাসা নিব। তখন আমার হাজব্যান্ড বলে যে একা কোনো বাসায় তোমাকে রেখে আমি মানে অফিসে যাব, সেটা আমার জন্য টেনশন হয়। তো আমার মায়ের বাড়িতেই আমরা একটা ফ্ল্যাটে ভাড়া থাকতাম, বাট আমার মা বাবা কখনোই সে ভাড়াটা নেননি। মানে এলাকার মানুষ হয়তো বুঝতো যে ঘর জামাই, কিন্তু আসলে সেটা না। আমার মা নিতেন না, কারণ মা জানতেন যে খুবই লিমিটেড আয় তার, সো এখানে ভাড়াটা কিভাবে নিবে, আমারই তো সন্তান থাকছে। বাট আমার রান্না আলাদা হতো এবং মা আমার পার্সোনাল লাইফে কোনো ইন্টারফেয়ার করতো না, মানে আমি আমার সংসার একদম টোটালি আলাদাই করতাম। আমার মা আমার মার মতো ছিল। তো ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু কন্টিনিউ তখনও। সে একটু সন্দেহপ্রবণ ছিল, মানে আমি যে ইউনিভার্সিটিতে যেতাম, আমার মানে ছেলের বন্ধু ছিল না, কিন্তু আমার গ্রুপ স্টাডিজের কারণে প্রাইভেট ইউনিভার্সিটি যেটা হয় যে গ্রুপ করে দেওয়া হয় এবং আমাদের কিন্তু কন্ট্যাক্ট করতে হয় ফেসবুকে বা থ্রুতে। পড়াশোনার কাজেও কিছু ছেলেদের সাথে আমার কথা বলতে হয়, সেটাও তার অতটা পছন্দ ছিল না এবং ওর শ্বশুরবাড়িরও পছন্দ ছিল না যে আমার ছেলেদের সাথে পরিচয় থাকে। তো ওই যে আমার বয়ফ্রেন্ডের একটা বেস্ট ফ্রেন্ড ছিল যার কথা বলছিলাম, তার সাথে কিন্তু আমার কন্টিনিউ সম্পর্ক, কারণ সে আমাকে একটা সময় হেল্প করেছে ইনফরমেশনগুলো দিয়ে, সো তার প্রতি আমি কৃতজ্ঞ। তো সে মালয়েশিয়াতে পড়াশোনা করতে চলে যায় হায়ার স্টাডির জন্য, গ্র্যাজুয়েশনের জন্য। তো সে এত বছর পর মালয়েশিয়া থেকে যখন ব্যাক করে, সে বলে যে আমরা চলো দেখা করি। তাকে আমি জাস্ট ভাই ডাকতাম এবং সে আমাকে ছোট বোনের মতোই করতো। তো তার সাথে দেখা হয় এত বছর পর, মনে হয় যে আমি মন খুলে কথা বলতে পারছি, আমার কথাগুলো বলতে পারছি। যদি আমার কোনো ফ্রেন্ড ছিল না, আমি বারবার এই কথাটা মেনশন করছি যে ফ্রেন্ড থাকলে হয়তো আমি অনেক কিছু শেয়ার করতে পারতাম এবং অনেক ভুলগুলো আমি শুধরাতে পারতাম। যেহেতু আমি প্রচুর ইন্ট্রোভার্ট ছিলাম এবং কলেজ চেঞ্জ হওয়ার কারণে, আর আমার সব ফ্রেন্ডরা ইডেনে ভর্তি হয়, আইইউবিতে কেউ ভর্তি হয় না, সো নতুন পরিবেশের কারণে ওটা ফ্রেন্ডশিপটা অতভাবে গড়ে ওঠেনি। তো তারপর যেটা হয় যে আমার শ্বশুরবাড়ি থেকে বলে যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারবো না, পড়লে আমাকে কোনো সরকারি কলেজে পড়তে হবে। না, কিন্তু আড্ডার জায়গায় ছিলেন আপনি, ছেলেটার সঙ্গে আপনি আড্ডা দিবেন, হ্যাঁ, দেখা ওটা করবেন। বলছি। তো এই কথাগুলো আমি তাকে বলি যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার নাচ বন্ধ করে দিয়েছে, এখন আমার পড়াশোনা নিয়েও প্রবলেম করছে। কিন্তু ভাইয়া সবসময় বলে যে না, এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন তোমাকে অনেক কিছু মেনে চলতে হবে, তুমি এভাবেই চলো। দেখো তোমার শ্বশুরবাড়ি যেভাবে বলে অ্যাডজাস্ট করে চলো, অ্যাডজাস্ট করেই চলতে হয়, সব মেয়েদেরই ভাবে চলতে হয়। উনি সবসময় আমাকে বোঝাতো। তো উনি আমাকে কিছু চকলেট দেয়, মানে বিদেশ থেকে আসলে তো চকলেটই গিফট নিয়ে আসে। তো আমি যখন বাসায় এসে আমার হাজব্যান্ডকে বলি যে উনি এসেছিল আমাকে চকলেট গিফট করেছে, তখন ওই যে ডোমেস্টিক ভায়োলেন্স শিকার হই আমি। তো এটা না আমার কাছে মনে হচ্ছিল যে এটা কেন হচ্ছে, এটা তো আসলে হওয়ার না। আপনার বাবা আপনার গায়ে হাত তুলতো কখনো? ওই যে প্রেম করার কারণে তুলেছে, এছাড়া কখনো তুলতেন। আমার বাবা কখনো তুলেননি, মা তুলতেন। তো সেটা কিন্তু আমার দোষে, ঠিক আছে, বাট ওরকম না। কিন্তু পরবর্তীতে কিন্তু সন্তান কিন্তু সন্তানই, সবাই ছোটবেলায় মার খেয়েছে বাবা মার হাতে, ওইটা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের পর্যায়ে পড়ে না। যদি না এক্সট্রিম হয় তখন আমরা সেটাকে বলতে পারি। কিন্তু কজ কি ছিল, মানে আপনি ওনার সঙ্গে দেখা করেছেন এই কারণে? দেখা করেছি, এজন্য সন্দেহ করতো আপনাকে? সন্দেহপ্রবণ ছিল, কারণ আমি ছোট ছিলাম তার চেয়ে বয়সে। এই সোশ্যাল মিডিয়াতে কিছু গার্লস গ্রুপ থাকে না, তখন সেই গার্লস গ্রুপে আমার ছবি পোস্ট করতাম, আমার শ্বশুরবাড়ির ছবি পোস্ট করতাম, হাজব্যান্ডের, এবং কি রান্না করলাম ডেলি রান্নার ছবিগুলো পোস্ট করতাম। তো খুব ভালো রেসপন্স আসতো, হাজার হাজার লাইক কমেন্ট আসতো। মেয়েরা আমাকে খুব পছন্দ করতো, যে মেয়েদের এখন এরকমও স্বপ্ন থাকে যে বিয়ে করে লাইফ সংসার সেট করবে, কারণ মেয়েদের তো অনেক ধরনের গোল থাকে। বাট আমি আমার সংসার, হাজবেন্ড সব কিছু নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করতাম, মানে সোশ্যাল মিডিয়াতে যেটা আমি দেখাতাম।
তো সবাই আমাকে খুব প্রেস করতো। তো এর মধ্যে একজন আমাকে নক দেয় যে আপু আমার একটা নতুন পেজ আছে। তখন নতুন নতুন কিন্তু মেয়েরা বিজনেস স্টার্ট করে, যে ফেসবুকে লাইভ করে, জামা কাপড় বিক্রি করে। এখন এটা খুবই অ্যাভেলেবল, বাট যে সময়ের কথা বলছি 2014-15 কথা, তখন মাত্র শুরু হলো। তো আমারই পরিচিত একটা মেয়ে ইউনিভার্সিটির, ও আমাকে বলে যে আমার কয়েকটা শাড়ি আর ড্রেস আছে, তুমি পরে একটু ছবি তুলে দিবে। ওটাও কিন্তু তেমন ফটোশ্যুট না যে স্টুডিওতে গিয়ে হবে, বাসায় ঘরোয়াভাবে ও মোবাইলেই কিছু ছবি তুলবে, জাস্ট ওর বাসায় একটা সুন্দর টেরাস আছে ওখানে। তো আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি এরকম করতে চাই। সে বলে যে না, ফটোশ্যুট তো করা যাবে না, মানে মিডিয়া রিলেটেড কোনো কাজই করা যাবে না। তো ওই মেয়েটা আমাকে অনেক রিকোয়েস্ট করে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে, আমি ছবিটা তুলবো, বাট এই যে ছবিটা বেশি জায়গায় তুমি প্রকাশ করো না, কারণ আমার হাজব্যান্ড জানে না। তো আমি যাই, ইউনিভার্সিটি শেষ হওয়ার পর আমি ছবিগুলো তুলি, এবং আমার মনে হয় কি যে আমি হয়তো কাজটা শেষ করে বাসায় এসে যদি তাকে বলি তাহলে হয়তো জিনিসটা ইজি হয়ে যাবে। আর বিষয়টা তো এমন না যে খুব মানে বিলবোর্ড হয়ে যাচ্ছে আমার, আমি টেলিভিশনে চলে আসছি। এটা জাস্ট একটা অনলাইন পেজের জন্য, এবং সেই পেজটা জাস্ট নতুন একটা পেজ, জাস্ট ছবিগুলো দেওয়ার জন্য। তোর বাসায় যাই আমি, ও আমার 2টা শাড়ি 2টা ড্রেস পরে ছবি তুলে, ওর মোবাইলেই তুলে রুমের মধ্যে। তো ছবিগুলো পাবলিশ হওয়ারও প্রায় কয়েক সপ্তাহ পর হয়, তার কোন এক কলিগ সেই ছবিটার স্ক্রিনশট তাকে দেয়। তো ইন দ্য মিড টাইম আমি বলেছি যে আমার একটা ফ্রেন্ডের এরকম ড্রেস দিয়েছিল, আমি পরে ছবি তুলেছি। তো সে অতটা করেনি যে ঠিক আছে, মানে ফটোশ্যুট টাইপ এটা বলিনি। তারপর যখন তার কলিগরা একটা ছবি দিল, তারপর ওই যে সেম ডোমেস্টিক ভায়োলেন্স। তো আমার কথা হচ্ছে যে আমি তো খারাপ কিছু করিনি, আমি তো অন্যায় কিছু করিনি, আর আমাকে কেন এরকম মানে ফেস করতে হবে? সবই তো আমি স্যাক্রিফাইস করলাম, সবই তো করলাম, নাচটাও ছেড়ে দিলাম, তাহলে কেন এই ছোট ছোট বিষয়গুলো আমাকে দেওয়া হচ্ছে? ইন্টারেস্টিং না বিষয়টা, মানে সে প্রথম কথা হচ্ছে মানে আপনার জায়গা থেকে আপনি যেভাবে বলছেন যে সমস্ত কিছু জেনে শুনেই আপনাকে বিয়েটা করেছে, 1। 2 নম্বর হচ্ছে যে আলটিমেটলি আপনি যেটা বললেন যে 14 বছর বয়সের ডিফারেন্স ছিল, সো আপনাকে সে কোনো না কোনোভাবে হ্যান্ডেল করতে পারবে এই সিচুয়েশনগুলোতে। সেখানে আপনাকে আমার যেটা মনে হয় খুব কমন সেন্সের জায়গা থেকে ফুল লিবার্টি দিয়ে ধীরে ধীরে বুঝিয়ে তার মতো করে গড়ে নেয়া, সেই জায়গাটা না করে বরং ইম্পোজ করছে, হ্যাঁ, এবং চাপাচাপি করছে, তখন তো আর বিষয়টা মানে কষ্টটা আরও বেড়ে যাওয়ার কথা, তাই না, সব দিক থেকেই। একদিন এরকম হচ্ছিল, তো আমার মা সামহাও এই ফ্ল্যাটে আসে হয়তো আমাদেরকে ডাকতে। তো গেটটা খোলা ছিল, তো সে দেখে যে আমার হাজব্যান্ড এটা করছে, গায়ে হাত তুলছে। ওই দিনই আর কি সেপারেশনটা হয় আমাদের। ও, আমার মা বলে যে হোয়াট ইজ দিস, মানে ওইটা ওই দিন আমার ফার্স্ট আমার মা দেখে যে এগুলো হচ্ছে ঘরের ভিতর, বাট সে জানে না। তো আমার মা বলে যে তুমি বের হয়ে যাও বাসা থেকে। মানে স্বাভাবিকভাবে একটা মা কখনোই এটা দেখতে পারবে না যে তার সন্তান এরকম কিছু একটা হ্যারাসের শিকার হচ্ছে, সে বলতে পারছে না। তো আমার হাজব্যান্ড বলে যে সংসার করব না, তো চলে যায়। সেদিন প্রথম সেপারেশনটা শুরু হয়, মানে রোজার আগ দিয়ে এই ঘটনাটা। তো আমি ভাবি যে ঠিক আছে, রাগ হয়েছে, আবার ফিরে আসবে। তখনও পর্যন্ত কিন্তু ডিভোর্স বা সেপারেশন এই ধরনের কোনো কিছুই আমার মাথায় নেই, আমার ফ্যামিলির মাথায় নেই, কারণ বিয়ে হয়ে গেছে তো হয়ে গেছে। এখানে আর কোনো সেকেন্ড থটস নাই। মার খেলেও তোমাকে থাকতে হবে এই ঘরে, এবং হোয়াট এভার ইট ইজ তোমাকে এইখানেই থাকতে হবে, যেটা আমার না, বাংলাদেশের বেশিরভাগ মেয়েদেরই এটাই মানসিকতা। এবং আমি তো দেখি এখন, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, দেখি যে আমাদের বাংলাদেশে হাজার হাজার ঘরে মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় এবং তারা কিছু বলতে পারে না, দ্যাটস ওয়াই তারা সেটা মুখ বুজে সহ্য করে। এবং আরেকটা কথা যে ইকোনমিক্যাল ডিপেন্ডেন্সি থাকে না তাদের, যেটা সেই সময় আমারও ছিল না, আমি কিন্তু স্টুডেন্ট ছিলাম। আমার হাজব্যান্ড যখন চলে যায়, আমার বাসায় আমার এখনও মনে আছে যে আমার ড্রয়ার করে দেখে আমি 10 টাকার নোট আছে শুধুমাত্র, আর কোনো টাকা নেই আমার কাছে, এবং আমার তো কোনো ইনকাম নাই সেই মুহূর্তে। আর একটা মেয়ে হচ্ছে হাজব্যান্ডের চলে যাওয়ার পর বাবা মার কাছে মানে টাকা চাওয়াটা যে কতটা কষ্টের, মানে ওটার চেয়ে ভালো হয় যে 2টা মাটি ফাঁক হয়ে যাক, আমি নিচে চলে যাই। মানে যারা এইটার কখনো সম্মুখীন হয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। এখন হয়তো ভাবছে যে মা বাবার কাছে তো টাকা চাওয়াই যায়, কিন্তু
সংসার ভেঙে আমি কিন্তু আরেকজনের বাসায় চলে গেছি এবং মেয়েরা কিন্তু পরের ঘরের হয় সব সময়। সেই ঘরটা ভেঙে যখন আমি আসি তখন কিন্তু আমার বাবা মার কাছে টাকা চাওয়াটা কিন্তু এতটা ইজি না কারোর জন্য। যদি সেটাই হতো তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েরা বা সারা বিশ্বে যারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তারা কিন্তু প্রতিবাদ করতো, যদিও এখন অনেক বেড়েছে এটা, বাট তারপরে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ওরা এখনো পারে না, শুধুমাত্র তাদের ইকোনমিক্যাল সাপোর্টটা নাই বলে। তো সেপারেশনের পর সে আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে না। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, সে কোনো কন্ট্যাক্ট করে না। এবং আমি কিন্তু স্টিল ওই ফ্ল্যাটে আছি এবং আমি ট্রমাটাইজড হয়ে গেছি একা থাকতে থাকতে। কারণ আমি একা থাকতে খুব ভয় পেতাম ছোটবেলা থেকে। আমি আমার ভাইয়ের সাথে শেয়ারের রুমে থাকতাম বা বিয়ের পর কখনোই আমার হাজব্যান্ডের থেকে আলাদা আমি থাকিনি। সো হঠাৎ করে ওই ফ্ল্যাটে একা থাকাটা কিন্তু আমার জন্য একটা খুব মানসিক চাপ, ট্রমাটাইজড হয়ে গেছি আমি। সো আমার মা আমাকে 1 মাস পর নিয়ে আসলো তার ফ্ল্যাটে, যে ওখানে থাকার দরকার নেই, ফ্ল্যাটটা তালা দিয়ে দাও, দরকার নেই ওখানে থাকার, সে আসলে আবার তুমি করো। তো আমি তার সাথে প্রচুর কন্ট্যাক্ট করার ট্রাই করি, প্রতিদিনই কন্ট্যাক্ট করার ট্রাই করি, বাট না সে আমার ফোন ধরে, না মেসেজের রিপ্লাই দেয়। ইভেন তার ফ্যামিলি মেম্বার্সরাও একটা মানুষ আমাকে ফোন দেয়নি, আমার ফ্যামিলিকে ফোন দেয়নি। মানে জিনিসটা খুব অবাক না? কেউ বললে হয়তো বিশ্বাস করবে না যে একটা স্বামী স্ত্রীর ঝগড়া হলে কিন্তু শ্বশুরবাড়ি থেকেই আগে ফোনটা আসে যে কি হয়েছে তোমাদের, আমাদেরকে বলো, কি সমস্যার সমাধান করি আমরা, বা না করি কি হবে। আমার মাও খুব অবাক হয়েছে ওই সময় যে একটা মানুষ পর্যন্ত ফোন দিল না আমাদেরকে, যে এত বড় একটা ঘটনা হয়ে গেল। এবং আমি আমার দেবরের কাছ থেকে জানতে পেরেছি যে সে তাদের সাথেই আছে ওই বাসাতে, এবং তারা এরকম একটা পরিকল্পনা করছে তাকে সেকেন্ড ম্যারেজ দেওয়ার, মানে আরেকটা বিয়ে দেওয়ার তাদের পছন্দের মেয়ের সাথে, যেহেতু তারা আমাকে পছন্দ করতেন না। আমার সাথে কিন্তু তখন ডিভোর্স হয়নি, সেপারেশন চলছে। তো আমার মাই ফোন দিল, যেহেতু আমরা মেয়ে পক্ষ, আমরাই ফোন দিলাম, ঠিক আছে, যে তাও সংসারটা টিকুক। তো আমার ননাসের সাথে কথা হয় বা ভাবির সাথে কথা হয়, তারা বলে যে এটা তার ব্যাপার পার্সোনাল, আমরা নো কমেন্টস। তাদের কোনো কমেন্টস নাই এই বিষয়ে, তাদের কিছু বলার নাই, এই বিষয়টা নিয়ে তাদের কিছু বলার নাই, এটা যা ডিসিশন হবে সে দিবে। তো আমার বাবা মা ফার্স্ট থেকেই আমাদের মানে বিয়ের পর থেকেই মানে বিষয়টা কেমন যেন মেনে নিতে পারতো না। আমার মা হয়তো বুঝতো, আমাকে বলতো না যে আই এম নট হ্যাপি। ওই চেহারার একটা গ্লো থাকে না বিয়ের পর যে আসে মেয়েদের, ওই জিনিসটা না আমার কখনো আসেনি। তো আমার মা সামহাও বুঝতে পারতো যে আই এম নট হ্যাপি, বাট সে আমাকে কখনো ডাইরেক্ট হয়তো প্রশ্ন করতো না। শুধু একদিনই প্রশ্ন করেছিল যে আমি অনেকদিন পর শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম, আমার মানে পুরে আমি কালো হয়ে গেছিলাম। তখন আমার মা জিজ্ঞাসা করেছিল যে তুমি রোদ্রে কোথাও যাও যে এত কালো হলো? তো আমি বলছিলাম যে আমার কাপড়গুলো আমি রোদে দিতে চাই, মানে বালতি ভরে কাপড় রোদে দিতে যেতাম। তো কড়া রোদের কারণে আমার স্কিন পুড়ে যেত, আমার আবার সান লাগলে তাড়াতাড়ি স্কিন পুড়ে যায়। তো তখন আমার মা জাস্ট একটা কথা বলেছিল যে আমি চাইনি আমার মেয়ের জীবনটা এরকম হোক। মানে এই জন্য তো সে আমাকে পড়াশোনা শিখায়নি আসলে। হ্যাঁ, অবভিয়াসলি উইথ ডিউ রেসপেক্ট, বাসার কাজ যারা করে ইটস ওকে, বাট শুধুমাত্রই যে এইটাই হবে আমার জীবন সেটা সে কখনো চাই। যেহেতু সে একজন কলেজের প্রফেসর, একটি স্বনামধন্য কলেজের প্রফেসর, আমার বাবা বুয়েট থেকে পাশ করা আর্কিটেক্ট। সো আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু ওরকম না যে আমার চাচা ডাক্তার ছিলেন একজন, আমার অন্য চাচা প্রাইভেট টেলিকোম্পানিতে জব করেন, মানে সবাই খুব হাই পজিশনে আছেন। সেই জায়গা থেকে আমি এরকম হলাম। তো তারপরে যেটা হয় যে সেপারেশনের সময়টা আমার খুবই খারাপ কাটে এবং রোজার মাস চলে আসে। তো আমি বলি ঠিক আছে, আমি তো জানি আমার হাজব্যান্ড ওই বাসায় আছে, আমি ইফতার নিয়ে যাব তার জন্য। ইফতারি নিয়ে গেলে আমাকে তো ইফতার করাবে, তখন আমি ইফতারের পর তাকে খুলে বলবো সব কিছু, যে কী সমস্যা, ঠিক আছে তুমি যেভাবে চাও আমি সেভাবেই হবো। এবং আমি ডিসাইড করলাম যে ঠিক আছে আমি বোরখা পরবো, আমি হিজাব পরবো, তাও আমার সংসারটা টিকুক। আমি হিজাব পরবো, বোরখা পরবো, দরকার হলে আমি পড়াশোনাও করবো না, আমার দরকার নেই পড়াশোনা করার, আমার এভাবে লাইফ চলছে চলুক, আমি করবো, সংসার টিকাবো আমি। তারপরে নিচে যখন গেলাম আমার শ্বশুর বাড়িতে, আমাকে ঢুকতে দিল না বাসায়। তো আমি দারোয়ানকে ইফতারের বাটিগুলো দিয়ে আমি তার পাশের গুলিতেই ছিলাম, যে হয়তো আমাকে ফোন দিবে, অ্যাটলিস্ট আজানের আগে তো ফোন দিবেই। কারণ আমরা মানে একটা আননোন পার্সনও যদি ইফতারের সময় আপনার দরজায় আসে,
আপনি কি করবেন? তাকে ইফতারি করতে দিবেন, সে যতই খারাপ মানুষ হোক না কেন। আপনি তাকে এক গ্লাস পানি দিবেন, ইফতার করতে দিবেন রোজা ভাঙার জন্য। মানে এখনো এই যে রমজান মাস চলছে, আমার রোজা রেখে বলতে খুব কষ্ট হচ্ছে, তারপরও বলছি যে রোজার মাসটা আসলেই আমার একদম ভালো লাগে না। সবাই বলে যে সবাই অপেক্ষা করে এই মাসের জন্য, কিন্তু এই মাসটা আসলেই আমি ভালো থাকতে পারি না। আমার এখনো মনে পড়ে যে উত্তরা হাই স্কুলের উল্টা দিকে যে ফুটপাথটা আছে উত্তরাতে, আমার শ্বশুরবাড়ি ওই সেক্টরে ছিল। আজান দিচ্ছে, আমি তখনও বসা, আমি ফোনের অপেক্ষায় যে আমাকে ফোন করবে, ফোন করেনি। আমি ওখানে বসা, আমার কাছে পানিও নাই, সব দোকানপাট, ওখানে কোন দোকানপাট ছিল না। তো ওই যে বিনামূল্যে ইফতার বিতরণ করে না, তারা এসে আমাকে একটা প্যাকেট দিয়ে গেল এবং তারা গাড়ি দিয়ে যাচ্ছিল, প্যাকেটটা ছুঁড়ে দিয়েছে, আমাকে এসে দেয়ও নি এমন। সো দ্যাট টাইম আমার মনে হয়েছে যে আমার লাইফ কোন পর্যায়ে চলে গেছে, যে আমি রাস্তায় বসে আছি, আমাকে ইফতারের প্যাকেট ছুঁড়ে দিয়ে চলে গেল। মানে আমি কি ভিখারির পর্যায়ে চলে গেলাম? আমার জীবনটা তাহলে কোথায় গেল? এবং আমার হাজবেন্ড, যার সাথে আমি 3-3.5 বছর সংসার করেছি, তার কি একটু বাদলো না যে আমি ইফতারটা করেছি কিনা, আমি পানিটা খেয়েছি কিনা? মানে কি এমন হলো যে এতটা নিষ্ঠুর হয়ে যায় একটা মানুষ? তো আমি জাস্ট পানির বোতল থেকে পানি খাই, আমি ইফতারটা খাই না, আমি চলে যাই বাসায় গিয়ে আমি আমার মাকে বলি যে হ্যাঁ আমি ইফতার করেছি। আমি কিন্তু এগুলো বলি না, বললে আমার মা সেটা নিতে পারবেন না। আমি না ছোটবেলা থেকে সবসময় চেয়েছি যে আমার প্রবলেমগুলো আমার মধ্যেই থাকুক, কারণ আমি ছোট থেকে দেখেছি আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে আয় করে, চাকরি করে, টিউশনি করে আমার ভাইকে আমাকে বড় করেছে, এবং যৌথ পরিবার ছিল, অনেক মানুষ ছিল, সবার মধ্যে থেকে আমাদেরকে ভালো রেখেছেন। তা আমি চাইনি যে এক্সট্রা কোনো হ্যারাসমেন্ট মানে তাকে হোক, তার কোনো চিন্তা হোক আমাকে নিয়ে এক্সট্রা। এই জন্য আমি তাকে কখনো এগুলো শেয়ার করতাম না। তো তারপরে আমি তাকে ফোন দিয়ে বলি যে আমি কি অপরাধ করলাম যে এরকম হয়ে যাচ্ছে। ইন দ্য মিড টাইম আমার স্কুল মানে ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড আছে, ও চিটাগং এর ছেলে ছিল। আমার শ্বশুরবাড়ি যেহেতু চিটাগংয়ে, ও আমাকে বলে যে দোস্ত আমার কেন যেন মনে হচ্ছে এখানে বিষয়টা একটু অন্যরকম। হ্যাঁ, আমার মনে হয় কি তুই তো বিয়ের আগে কখনো ওনার সম্পর্কে কোনো মানে হিস্ট্রি জানিসনি। একটা বিয়ের আগে অ্যারেঞ্জ ম্যারেজে ছেলে বা মেয়ের হিস্ট্রি কিন্তু জানাটা খুবই ইম্পর্টেন্ট, যে সে পাস্টে কি ছিল বা কি। সে ফুল পড়াশোনা চিটাগংয়ে করেছে, তারপর ঢাকায় এসে সে চাকরি করতো। সে আমাকে বলে যে আচ্ছা তুই আমাকে একটু ওনার ইউনিভার্সিটির ঠিকানাটা দে, আমি ওই ব্যাচের যে ছেলে মেয়েরা ছিল তাদের কাছ থেকে একটু ইনফরমেশন নিই যে আসলে সে কেমন মানুষ ছিল, মানে হঠাৎ কি এমন হলো এরকম। একটা অবাক ঘটনা আমি জানতে পারি যে তার আগেও একটা বিয়ে হয়েছিল। মানে এটা তার সেকেন্ড ম্যারেজ ছিল, যেটা সে আমার কাছে গোপন করেছিল। এবং ওই ইউনিভার্সিটিতে ওই ব্যাচের সবাই এটা জানে, এবং চিটাগংয়ে সাকে সবাই জানতো যে সে ম্যারিড, ওই মেয়েটার কথা। এবং ওই মেয়েটার কথা আমিও জানতাম। সে আমাকে বলছিল যে তার এক্স গার্লফ্রেন্ড, তার সাথে জাস্ট প্রেম ছিল ইউনিভার্সিটি লাইফে, সেটা পরে ভেঙে গেছে। কিন্তু সেটা যে বিয়ে পর্যন্ত গড়িয়েছে সেটা আমাকে কিন্তু সে বলেনি। এটা আপনি শুনলেন চারপাশ থেকে, কিন্তু প্রমাণ কি পেলেন? প্রমাণ আসলে কি, আমার মাকে যখন আমি এই ঘটনাগুলো বললাম, এবং আমার ওই ফ্রেন্ডও এসে বললো যে আন্টি আমি এগুলো ইনফরমেশন পেয়েছি তার কাছ থেকে। এবং আমাকে যে মেয়েটার নাম বলেছিল আমি কিন্তু ওই ফ্রেন্ডকে নামটা বলিনি, যে আমি বলছি তুই জাস্ট ইনফরমেশন নে। ও ইনফরমেশনটা নিয়ে কিন্তু সেম নামটাই আমাকে বললো। তখন কিন্তু আমি যোগসূত্রটা মিলেছি যে ঠিক আছে, কারণ আমি নামটা তাকে ইচ্ছা করে বলিনি, যে আমি জানতে চেয়েছি যে সেদিক থেকে কি খবরটা আসে। ওরা যেহেতু চিটাগংয়ের স্থানীয় ছিল, তো চেনা জানা ছিল ওর। তো আমার ননাসকে ফোন করে যখন আমার মা বললেন যে এরকম একটা ঘটনা শুনলাম চিটাগংয়ের লোকে মুখে মানুষ বলছে, সে এত উত্তেজিত হয়ে গেল আমার মার সাথে, এবং মানে এত বাজে ব্যবহার করলো, আমার মা টোটালি অবাক হয়ে গেল। এবং সে বললো যে আচ্ছা আমার মেয়ের নামে যদি আজকে কেউ কোনো কথা বলতো, আমি কিন্তু হেসে ঠান্ডা মাথায় কথাটা উড়িয়ে দিতাম। আপনি যেহেতু উত্তেজিত হয়ে গেলেন, সেটা থেকে আমি আপনার উত্তরটা পেয়ে গেছি যে ঘটনাটা সত্য না মিথ্যা। এবং তার 5 মিনিটের মধ্যে আমার হাজব্যান্ড আমাকে ফোন করবে, তুমি পাগল হয়ে গেছো, এই সেই অনেক নানান কথা বলে, যে আমার নামে তুমি মিথ্যা কথা রটাচ্ছ। যাই হোক, বলার পরে আমি তাকে বলি যে ঠিক আছে তুমি
ইয়া করো, মানে সেপারেশনের 1 মাস পরের ঘটনা বলছি। 1 মাসের মধ্যে কিন্তু এগুলো হয়েছে, যে রোজার মাস। তো তখনও রোজা কন্টিনিউ, কিন্তু তো আমি খুব কম খাওয়া দাওয়া করতাম। এর মধ্যে আমি মানে মনে হয়েছে আমার যে আমি আবার কনসিভ করেছি। তো আমি তাকে যখন বলি, এটা দেখা হয়, আমি তাকে বলি যে আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, আমি একটু আপনি করে বলতেন? আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। তো ওই যে বলতাম যে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা, ওটা প্রায় ছিল না বললেই চলে, বাট একদমই টোটালি ছিল না সেটা তো না। তো কনসেপ্ট যখন আমি করি, তখন আমি চিন্তা করি যে এটা আমার মনে হয় আমার হাজব্যান্ডকে জানানো দরকার, যে মানে ডাউট করছি, তখনও শিওর না। তো সে আমাকে এত মানে খারাপ একটা কথা বলে, যে মানে সে আমাকে বলে যে এই বাচ্চাটা আমার না, এটা হয়তো অন্য কারো। মানে ওই কথাটা আমাকে এতটা হিট করে, সেই মুহূর্তে আমি ডিসিশন নেই যে আমি এই সংসার আর করবো না। তার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি ডিসিশনটা নেইনি, কিন্তু আমার মনে হয়েছে যে আমার চরিত্র নিয়ে যখন সে কথা বলেছে, তার মানে সে আমাকে ওরকমই মনে করে। মানে সন্দেহের জায়গাটা কোথায় চলে গেছে, যে সে এটা মনে করছে যে আমার পেটে যে বাচ্চা আছে সেটা তার না, এটা অন্য কারো। তো যাই হোক, সামহাও 1 সপ্তাহ পর আমি জানতে পারি যে না, আমি কনসিভ করি, রোজায় আমি কম খেয়েছি, হয়তো এই জন্য হয়তো আমার সার্কুলারটা অফ ছিল, তারপর আমার সেটা ঠিক হয়ে যায়। ও ওকে। মানে আই ওয়াজ নট প্রেগনেন্ট, মানে আমি ডাউট করেছিলাম। এ থেকে কিন্তু আমার একটা সুবিধা হয়েছে, যে আমি জানতে পেরেছি যে তার কি ধারণাটা আমার সম্পর্কে। এবং সে আমাকে মানে আরেকটা কথা বলেছে যে তুমি কি দিয়েছো আমাকে, লাইফ নাথিং, মানে আমি তাকে কিছুই দেইনি। সম্পর্কের শেষ পর্যায়ে এসে এই জিনিসগুলো খুব কমন। হ্যাঁ, কিছুই এই দেইনি। যোগ বিয়োগ হিসাবগুলো খুব কমন, মানে দুপক্ষকে খুব প্রোগ্রামে কেন অ্যাটেন্ড করছে না, হাজব্যান্ড ওয়াইফ সহ এভরিথিং। অ্যান্ড আমরা যেহেতু স্থানীয় ছিলাম, সো বুঝতো যে আমার হাজব্যান্ড আর বাসায় আসে না এই বাসায়। সো এলাকার মধ্যেও কিন্তু একটা কথাবার্তা শুরু হয়ে গেছিল যে মনে হয় মেয়ের তালাক হয়ে গেছে। তখনও কিন্তু স্টিল আমার ডিভোর্স হয়নি। তো সেই সময়টা আমি চিন্তা করলাম যে আমার হাতে কোনো টাকা নেই, আমি কি করব। তো আমার বললাম যে স্কলারশিপ আমি পেতাম। তো আমার লাস্ট স্কলারশিপে যে টাকাটা আমাকে 3,500 করে টাকা দেওয়া হতো বোর্ড থেকে, সেই টাকাটা আমি তুললাম। তোলার পর আমি মনে করলাম যে আমার মাই বললো আমার ফ্যামিলি থেকে যে নাচের ক্লাসটা আবার কন্টিনিউ করতে। এটা কি মানে তখনও ডিভোর্স হয়নি? না, সেপারেশন চলছে। ওকে। কারণ এভাবে ঘরে থাকলে তো আমি পাগল হয়ে যাব। আর তখন আমার ভার্সিটি কিন্তু সেমিস্টার শেষ, জাস্ট থিসিস পেপার বাকি, ওটা কিন্তু বাসায় বসেই করতে হচ্ছে আমার। তো নাচের ক্লাস কন্টিনিউ শুরু করলাম। শুরু করার পর তখন আর্নিংটাই আমার কাছে মেইন ছিল। তো বিদেশে যাব পড়ালেখা করতে, এরকম একটা প্রিপারেশন নিলাম। মালয়েশিয়াতে যাব, স্টুডেন্ট ভিসা প্রসেসিং করতে বেশ কিছু টাইম লাগে। সেই টাইমের মধ্যে আমি নাচটা শুরু করি আবার, এবং ফটোশ্যুটও শুরু করি। যে কাজগুলো আমি এর আগে না করে দিয়েছিলাম সেগুলো শুরু করি। একটা কথা এখানে মেনশন করা জরুরি, যে সেই সময় মিডিয়ায় কাজ করাটা ইম্পর্টেন্ট ছিল না, আমার জন্য ইম্পর্টেন্ট ছিল টাকাটা। আমার চলতে হবে, আমার টাকাটা লাগবে। এবং আমি স্টুডেন্ট ভিসার জন্য যেই সব প্রিপারেশনের খরচ লাগছে, যাওয়া আসা বা টুকটাক যে খরচ, ওগুলো চাচ্ছিলাম যে আমি দিই। বড় অঙ্কের টাকাটা আমার পরিবার থেকেই দেওয়া হয়েছে, আমার মা যথেষ্ট সহযোগিতা করেছে সেদিক থেকে। তো আমার সেই সময় আমি এমনও দিন গেছে যে 500 টাকার জন্য আমি নাচ করেছি, আমি 1000 টাকার জন্য 20টা শাড়ি পরেছি। মানে দ্যাট টাইম কোয়ালিটি was not a matter, work was not a matter, remuneration was just a number for me. That time আমার বিজি থাকতে হবে, which is very important, যে বিজি থাকলে আমি ভুলে থাকতে পারবো সব কিছু, এবং আমার আর্নিংও হচ্ছে। সো আমি দেখলাম ভালো, সবাই অনেক ভালো রেসপন্স করছে আমাকে, আমার নাচ নিয়ে ভালো রেসপন্স করছে, শ্যুট নিয়ে ভালো রেসপন্স করছে, আমি ভালো কাজের অফার পাচ্ছি। অবশ্যই অনেক বাজে প্রস্তাবের সম্মুখীন আমার হতে হয়েছে যখন একটা নতুন মেয়ে মিডিয়াতে কাজ শুরু করে, যে কোনো সেক্টরে, আমি শুধু মিডিয়ার দোষ দিব না। অনেকেই সেটার মানে বাজে ফায়দা নিতে চায়, যেটাকে বলে হয়তো তারা মিডিয়া রিলেটেডও না, কিন্তু মিথ্যা প্রলোভন দেখায়, সেই প্রলোভনে অনেক মেয়ে ফাঁদে পা দিয়ে দেয়। সেটা আমি অনেকভাবে কাটিয়েছি, কারণ এর আগে আমি জীবনে অনেক কিছু দেখে এসেছি, তো আমি খুব বুঝতে পারতাম জিনিসগুলো। তো এরপর আমার নতুন জীবন শুরু হয় মালয়েশিয়াতে। আমি মালয়েশিয়া চলে যাই পড়ালেখা করতে, মাস্টার্স করতে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে। আমার যে ভাইয়াটা ছিল, আমি ডর্মে উঠে গিয়ে আমাদের ইউনিভার্সিটির, আর
যেহেতু নতুন দেশ কিছু চিনি না, সো অবভিয়াসলি উনি হাতে ধরে সবকিছু চিনায়, মালয়েশিয়ার প্রতিটা রাস্তা, রোড, পড়াশোনা কিভাবে করতে হবে। এই ভাইয়াটা কি মানে আপনার এক্স বয়ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড? স্টিল নাও বেস্ট ফ্রেন্ড ছিল, বাট তাকে নিয়ে আমার কোনো কথা হতো না। জাস্ট জানতাম হ্যাঁ সে ভালো আছে, তার এখনো বিয়ে হয়নি, সে ভালো আছে এবং সে লয়ার হয়ে গেছে। এখানে একটা টুইস্ট হচ্ছে যে মালয়েশিয়াতে যাওয়ার আগে, স্টুডেন্ট ভিসা নেওয়ার আগে, যখন আমি এয়ারপোর্টটা পার হব, আমার কিন্তু পাসপোর্টে আমি মানে সিঙ্গেল করেছিলাম পাসপোর্টটা, সো তার আগে আমার ডিভোর্স দেওয়াটা জরুরি ছিল। আমার ডিভোর্সের লিগ্যাল লয়ার ছিল আমার এক্স বয়ফ্রেন্ড, কারণ দ্যাট টাইম আমি কাউকে চিনতাম না, মানে কোনো লয়ার চিনতাম না, এবং আমি ফ্যামিলিতে বলিনি যে আমি ডিভোর্স সাইন করছি, কারণ আমার ফ্যামিলি বলেছে যে তুমি ডিভোর্স দিও না যতক্ষণ না পর্যন্ত ছেলে ডিভোর্স দেয়। এবং আরেকটা কথা যে আমার দেনমোহর কাবিননামা কোনো টাকাই আমার শ্বশুরবাড়ি বা আমার হাজবেন্ড পরিশোধ করেনি। যাই হোক, ওইটা আলাদা একটা চ্যাপ্টার, কিন্তু আমার কাছে এখানে সবচেয়ে বড় টুইস্টের জায়গাটা হচ্ছে আপনার এক্স বয়ফ্রেন্ড। তো এক্স বয়ফ্রেন্ড কি মানে প্রফেশনালিজমের জায়গাটা থেকে, প্রফেশনালিজমের জায়গা থেকে বলেছিল? প্রফেশনালিজমের জায়গা থেকে, কিন্তু সে উইদাউট ফ্রি আমাকে এই কাজটা করে দিয়েছে। ডিভোর্স পেপারস সব রেডি করতে যে টাকাটা লাগে সেটা আমাকে সে ফ্রি করে দিয়েছে, এবং সে অনেকটা গিলটি ফিল থেকে এই কাজটা করেছে হয়তো, কারণ সে সবই তো জানে যে কি কারণে আমি বিয়েটা হয়েছে এবং কি কারণে আমার সংসারটা ভেঙেছে। এবং সে আপনি কি এগুলো শেয়ার করতেন তার সঙ্গে? মানে শেয়ারের মতো জায়গা কি তৈরি তার হয়েছিল? বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করতাম, তো তার সে বেস্ট ফ্রেন্ড তার মাধ্যমে জানতো। তো আমাকে, যেহেতু আমার হাতে তখন কোনো টাকা ছিল না, তো ভাইয়া বলে যে তুমি ওর মাধ্যমে করাও এটা, তাহলে তোমার কোনো টাকা খরচ হবে না, আমি ওকে বলে দিচ্ছি, ও সমস্ত কাগজপত্র রেডি করে তোমার বাসায় দিয়ে যাবে, আমাকে কোর্টেও যেতে হবে না। অন্য কোনো লয়ার সেট করলে হয়তো আমাকে কোর্টে যেতে হতো বা কিছু করতে হতো। তো আমার বাসার কাছেই সে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে ডিভোর্স পেপার, তো আমি সাইন করে দিই। আমি অনেক কান্না করি সেদিন, মানে সে আমার চোখের দিকে তাকাতে পারছিল না, সে জাস্ট বলছিল তাড়াতাড়ি সাইন করো, আমার কাজ আছে, আমার যেতে হবে। মানে আমি সেদিন প্রথম লাইফে এত বছরে তার সাথে মানে একটু লাউড কথা বলেছি যে আমি এখানে ডিভোর্স পেপার সাইন করতেছি আর তোমার এখনো কাজের তারা, তুমি কি বুঝতে পারছো আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে তোমার জন্য? ও সে আমার চোখের দিকে তাকাতে পারছিল না, একবারও সে তাকায় নাই, আমার দিকে মুখ তুলেও সে তাকায় নাই, এবং মানে এমন একটা অ্যাটিটিউড করছিল যে সে চিনে না আমাকে, আমি কে। সে একজন লয়ার, আমি তার ক্লায়েন্ট। তো ডিভোর্স পেপার সাইন করার পর আমি মানে বাসার গেট পর্যন্ত ঢুকে আমাদের সিঁড়িঘর থেকে আবার দেখা যায় যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি কিনা, সিঁড়িঘরে একটা জানালা আছে, তো আমি জানালা দিয়ে দেখি সে নিচে দাঁড়িয়ে আছে, দেখার জন্য যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি কিনা উপরে। তো উপরে ওঠার পর আমি তাকে ফোন দিই, আমি কি ব্যাপার তুমি তাকিয়েছিলা কেন? আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম তুমি সেফলি ঘরে পৌঁছালো কিনা। মানে সেও বুঝেছে যে এই সিচুয়েশনটা যে একটা মেয়ের হচ্ছে সেটা সেই ঘটনা থেকেই। তখন আপনি তাকে লাভ করেন? লাভ করি, বাট মানে তখন এমন একটা ইয়া ছিল যে সে ফেরত আসলে আমি তাকে কখনো গ্রহণ করব না। বিশাল একটা অভিমান বা পর্দা তৈরি হয়ে গেছে যে এখন এত কিছু হয়ে গেছে, এখন তো আর পসিবল না। ভয়ঙ্কর রকমের একটা কষ্ট, ঘৃণা, হ্যাঁ স্টিল লাভ করতাম। আরো কষ্টটা ছিল যে যেই মেয়ের কারণে আমাকে ছেড়ে গেল সেই মেয়ের সাথে কেন তাহলে তুই থাকলি না? এটা তো খুশি হওয়ার কথা, হিউম্যান নেচার সেটাই বলে। এটা আমার কাছে বিষয়টা অন্য, যে আমার ভালোবাসার মানুষ যদি আরেকজনের সাথে হ্যাপি থাকে তাহলে আমি চলে যাব, সে হ্যাপি থাকুক। বাট সে যদি হ্যাপি না থাকতে পারে সেখানে আমার প্রবলেম, যে তাহলে তুই আমাকে ছাড়লি কেন, মানে আমি এভাবে চিন্তা করি। তো যাই হোক, আমার মালয়েশিয়াতে নতুন লাইফ শুরু হয় ডিভোর্স দেওয়ার পর, এবং এরকম একটা লাইফ আমি কখনো দেখিনি। আমার প্রথম প্লেনে ওঠা, প্রথম বিদেশে যাওয়া, প্রথম সবকিছু দেখা। বাই দ্য ওয়ে, প্লেন জার্নি ইজ ভেরি বোরিং। আমি আমার ওঠার আগ পর্যন্ত আমি মানুষকে জিজ্ঞেস করতাম যে প্লেনে উঠছেন কেমন লাগছে, উঠছেন? খুবই বোরিং একটা জার্নি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এর চেয়ে ভ্যানে চড়া অনেক ভালো, 4-5টা দেখা যায় অ্যাট লিস্ট। ওকে, যাই হোক, তো ফার্স্ট রাতে রঙিন দুনিয়া সবকিছু, মানে খুবই ভালো লাগা শুরু হলো, সব এক্সাইটমেন্ট তো নতুন করে শুরু করা। তো তার মধ্যে কষ্টটা তো ছিলই। তো ওই যে বড় ভাইয়াটার কথা বললাম, দ্যাট টাইম হি ওয়াজ সিঙ্গেল, এবং সে কিন্তু ছোট থেকে আমাকে দেখে আসছে যে আমি কিভাবে বড় হচ্ছি, একদম ক্লাস 7 থেকে। তো 1 মাস মালয়েশিয়াতে থাকার পর মানে ওনার বন্ধুরাই আমার বন্ধু হয়ে গেল। উনি সবখানে আমাকে নিয়ে যেতেন ঘুরতে, বিভিন্ন মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান দেখাতে, ঘোরাটোরা হলো। তো 1 মাস পরে সে মানে আমি হালকা হালকা বুঝতাম যে সে আমাকে পছন্দ করে, সামথিং মানে থাকে না যে বন্ধু যে একটু বেশি সম্পর্কটা একটু কেয়ারিংটা, তো আমি বুঝতে পারতাম যে
মেবি সে আমাকে লাইক করে, বা হতে পারে এটা সিম্প্যাথির জায়গা থেকে, বা অনেক বছর ধরে চিনে, বা নতুন জায়গায় এসেছি, সেটাও আমি কখনো এক্সপ্রেস করিনি, যেটা আমি বুঝতে পারছি। তো মালয়েশিয়াতে যে টুইন টাওয়ার আছে, ওই টুইন টাওয়ারের সামনে সে একদিন রাতে আমাকে প্রপোজ করে যে আমি চাই না তুমি আর কষ্ট পাও, আমি চাই যে আমরা যেহেতু 10 বছর হয়ে গেছে তখন একসাথে আছি, সেটা যে হিসাবেই হোক, আমি চাই যে আমরা একসাথে থাকি বাকিটা জীবন। সেদিন আমার কিন্তু প্রথম টুইন টাওয়ার দেখতে যাওয়া মালয়েশিয়াতে, এবং ওই দিনই প্রপোজটা করে, এবং সে আমাকে বলে যে আমি এতদিন করিনি, আমি ওয়েট করছিলাম যে কবে টুইন টাওয়ার সামনে আসবে, এটাকে আমি সামনে করব। তো আমার কাছে মনে হয় কি সেই সময় যে ভালোবাসা, বিয়ে এগুলো কোনো ব্যাপার না। ওনার সাথে যেহেতু আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক ভালো ছিল, এবং 10 বছর একটা মানুষকে চিনি, তো আমার মনে হয়েছে যে ঠিক আছে, এখন ফ্রেন্ডশিপটাই না হয় আমার লাইফের হয়ে গেল। ওকে ফাইন, মানে আপনার জায়গা থেকে সিগন্যালটা ছিল ইয়েস? ইয়েস ছিল, বাট আমি বলেছি যে আমরা একসাথে ফ্রেন্ডদের মতোই থাকবো, ঠিক আছে, রিলেশন থাকবে, বাট পরবর্তীতে আমরা দেখবো যেটা মানে বিয়ে করব আমরা, বাট এখন ফ্রেন্ড হিসেবে থাকবো। অ্যান্ড ফ্রেন্ড হিসেবেই ছিলাম, কজ 10 বছরের বন্ধুত্ব কিন্তু মানে রাতারাতি প্রেমের সম্পর্কে যায় না। সো আমাদের মধ্যে না ভালোবাসা যে বড় ছিল কি, যে যে বন্ধুত্বের যে সম্পর্কটা এবং কমফোর্ট জোনটা এমন ছিল যে আমি আমার বাবা মার সাথে যেটা বলতে পারতাম না, সেটা আমি ওনার সাথে বলতাম। তো দ্যাট টাইম আমি এতটা ব্রোকেন ছিলাম যে আমার মনে হয়েছে যে আমার কারো একটা হাত ধরা দরকার আমার বেঁচে থাকার জন্য, এবং সে আমাকে অনেক ভালোভাবে বুঝতো। লাইক আমি যদি মানে চুপও থাকতাম, কিছু নাও বলতাম, সে বলে দিত যে এখন ওর কফি খেতে ইচ্ছা করছে বা এখন ওর পাস্তা খাবে, মানে আমি কিছু বলার আগে সেটা বলে দিত। সো এই জিনিসটা আমাকে অনেক অবাক করতো যে একটা মানুষ এত ভালোভাবে কিভাবে আমাকে রিড করতে পারে। তো শুরু হলো আমার আরেকটা নতুন অধ্যায় লাইফের। সে সময় সিকিউরিটিও কিন্তু একটা বড় ব্যাপার ছিল, নতুন দেশ, নতুন জায়গা, সবকিছু মিলেই পড়াশোনার হেল্পের ব্যাপারে, এবং একটা পার্ট টাইম জবও করতাম আমি ইনকামের জন্য। তো সব কিছু মিলে ওই সময় আমার দাদি মারা গেলেন, এবং আমার মনে আছে ফ্লাইটের আগের দিন আমার দাদি বলছিলেন, অনেক কান্নাকাটি করছেন যে যেও না মা, যেও না, যেও না দাদু, যেও না। তো বলছি কেন যাবো না, কেন, আমি তো আবার আসবো, কে যদি এটাই শেষ দেখা হয়। তখন আমি বলছি কেন এরকম কথা বলো, এরকম কথা কেন বলো, আমি তো আবার আসবো, আর মালয়েশিয়া তো কাছেই, আমি সেমিস্টার ব্রেকেই চলে আসবো। তো সে যখন মারা যায়, আমার পাসপোর্টটা ইউনিভার্সিটির কাছে ছিল। যারা বিদেশে পড়াশোনা করতে গেছেন তারা হয়তো জানেন যে কিছুদিন 15 দিন ওই ইউনিভার্সিটির কাছে পাসপোর্টটা জমা রাখতে হয়। সো আমি কিন্তু বাংলাদেশে যেতে পারিনি, আমার দাদিকে আমার শেষবার মতো আমি দেখতে পারিনি। তো ওই জায়গাটা আমাকে খুব কষ্ট দেয় যে আজকে যদি আমার দাদি না হয়, আমার অন্য কেউ হতো, তাহলেও তো আমি যেতে পারতাম না। তাহলে এটা কোন জীবনে আমি আসলাম, যে আল্লাহ না করুক যদি আজকে আরো কোনো বিপদ হতো, তাও তুমি যেতে পারতাম না। আর আমি পাসপোর্টটা ভার্সিটি থেকে চেয়ে নিয়ে এসে যখন ফ্লাই করতাম, ততক্ষণে তো অলরেডি যারা যা কমপ্লিট। তো যাই হোক, এই ধাক্কাটা খাওয়ার পর আমি পড়াশোনাও তেমন কিছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছিল, কারণ পড়াশোনার পর একটা অনেক ব্রেকডাউন ছিল। তো আমার মানে আমার না মাথায় কিছু ঢুকছিল না পড়াশোনাটা আসলে। আর ওখানে তো ল্যাঙ্গুয়েজও একটু প্রবলেম হতো। আমার মালয় ইউনিভার্সিটি মানে যেটা ছিল, ওখানে মালয় ভাষাটাই, ইংলিশটাই বলতো, বাট একটু মালয় অ্যাকসেন্টে বলতাম, ইংলিশটাও তো ভালো বুঝতাম না। এবং আমাদের দেশের সাথে ওই দেশের পড়াশোনার ডিফারেন্সটা অনেক হিউজ। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাইরের দেশে মাস্টার্স করে তাদের জন্য একটু ইজি হয়, বাট যারা দেশ থেকে গ্র্যাজুয়েশন করে যায় তাদের কিন্তু অনেক বড় একটা ধাক্কা খেতে হয়। যারা আমার সাথে দেখছে তারা হয়তো রিলেট করতে পারবে, যাদের স্টাডি এক্সপিরিয়েন্স আছে। তো আমি ওই ধাক্কাটা খাই অনেক বড়, এবং ওখানে গিয়ে দেখি যে পড়াশোনাটা অনেক ম্যাথস, অনেক হিউজ, এবং নিজেকেই সবকিছু করতে হবে। টিচার তোমাকে এসে পড়িয়ে দিবে না। প্রাইভেট ভার্সিটিতে কি হতো, টিচাররা তোমাকে এসে পড়িয়ে দিত, এ কয়েকটা স্লাইড নাও, পড়ো, এটাই এক্সাম হবে। ওরকম ছিল না, ওখানে ওপেন বুক এক্সাম হতো। আই ওয়াজ লাইক টোটালি ব্ল্যাঙ্ক, এবং আমি এতটা মেন্টালি শকড ছিলাম সব কিছু নিয়ে যে পড়াটা মাথায় ঢুকছিলই না আমার কোনোভাবে। মানে আমি রাতে চিৎকার করে কাঁদতাম যে আমি পড়তে চাই না। এবং লাইফ ওয়াজ সো লোনলি দেয়ার, ইউনো, ফ্যামিলি নাই। আমি খুব ঘর কোনো মেয়ে ছিলাম, ডর্মে ছিলাম, খাবারের
বুঝতাম না কি খাবার অর্ডার করতাম, মানে টেস্ট নাই, আবার চেঞ্জ করতাম, আবার অর্ডার করতাম, মানে এগুলো আমার মাথায় এতটা বেশি প্রেশার নিচ্ছিল যে আমি আর নিতে পারছিলাম না। আমি একটা বাচ্চাদের হোস্টেলে চাকরি করতাম, ওখানে বাচ্চাদের দেখাশোনা করার জন্য ছোট, সেটা 2 মাস করেছি, তারপর সেটাও আমি আর কন্টিনিউ করতে পারিনি। আমার কোনো কিছুতে আমার মন বসছিল না টোটালি রূপে। সো আমার তখন প্রেজেন্ট যে বয়ফ্রেন্ড ছিলেন, ও বলল যে তুমি একটু বাংলাদেশে যাও। বয়ফ্রেন্ড বলতে আলটিমেটলি ফ্রেন্ড, বন্ধু। বাংলাদেশে যাও, একটু ব্রেক নাও, ইউ নিড আ ব্রেক, এবং তুমি একটু কাউন্সিলিং করাও। সেই সময় আমি বাংলাদেশে এসে প্রাভা হেলথ কেয়ার সেন্টারে 1 মাস আমি কাউন্সিলিং করাই। তো বাংলাদেশে আসার পর আমি মিডিয়াতেও কাজ করা শুরু করি এবং ট্রিটমেন্ট নেওয়ার পর একটু ঠিক আছে সুস্থ হই। তো যেটা হয় যে আমি বলি যে ঠিক আছে, এখন আমি আর মালয়েশিয়া ফেরত যেতে চাই না, আমি মাস্টার্স ড্রপ আউট, মাস্টার্স করতে চাই না, আর আমি পড়াশোনা করতে চাই না, আমি লাইফে সেটেলমেন্ট চাই। এবং আমি আমার ফ্যামিলি থেকে বলে যে স্বাভাবিকভাবেই তখন যে বয়সটা আমার ছিল, মানে 25-এর আগে বলছি, যে 24 বছরের কথা বলছি, মানে 1 বছর বা তার 1.5 বছর আগের কথা। আমি বলি যে আমি কমিটমেন্ট চাই, বাসায় বলো বিয়ের জন্য, কারণ আমি চাই না যে সেকেন্ড টাইম আমার বিয়ে নিয়ে কোনো প্রবলেম হবে, যদি বিয়ে পর্যন্ত না গায় আমি কন্টিনিউ করব না, এরকম আমার একটা থিঙ্কিং ছিল। যেহেতু আমার ডিভোর্স আছে, এবং আপনি জানেন ডিভোর্সি মেয়েদেরকে পরের বার বিয়ে করতে হলে কতটা বেগ পেতে হয় বাংলাদেশের, আমি জানি না, মানে আই ডোন্ট হ্যাভ এনি এক্সপেরিয়েন্স। মানসিকতার মানে প্রেক্ষিতে, মানে সামাজিকতার ছেলেকে যতটা বেগ পেতে হয় তার চেয়ে অনেক গুণ বেশি বেগ পেতে হয়, এটা আমি বিশ্বাস করি। সেটাই। হ্যাঁ, তো যেটা হয় যে আমার সে বাসায় যখন বলে, বাসা থেকে স্ট্রেট না বলে দেয় যে পসিবল না, কারণ আমি ডিভোর্সি 1, 2 হচ্ছে সে মিডিয়ায় কাজ করে, ওর বাসা থেকে না করে দেয়। তারপরও মিডিয়ায় কাজ করে, এটা কিন্তু শুধু মেয়েদের সমস্যা না, এটা ছেলে। ফ্যামিলি থেকে বিয়ের চাপ দিচ্ছে, সে আমাকেও ছাড়তে পারছে না। এবং একটা টাইমে গিয়ে আমি বুঝলাম যে এটা আসলে লাভ না, এটা আসলে সিম্প্যাথি ছিল, একটা করুণা ছিল। সে ছোট থেকে আমাকে যেভাবে দেখে এসেছে, তার একটা করুণার সৃষ্টি হয়েছে আমার জন্য, যে সেই করুণা থেকে সে আমার সাথে রিলেশনে গেছে। দ্যাট ওয়াজ নট লাভ। সেম থিং এগেইন। কারণ লাভের যেই সম্পর্কগুলো থাকে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে সম্পর্কটা থাকে, সেটা ছিল না। কিন্তু হই হলো পার্টি মাস্তি, ফ্রেন্ড দোস্ত, তুই ডাকতাম আমি তাকে। মানে একটা টাইম যাওয়ার পর আমি মনে হচ্ছে যে ওই ক্লাস 7-এর প্রেমটা কিন্তু আমি আর পাইনি। মানে ওই প্রেমটাই আমাকে নাড়া দেয়। যে আমি তো প্রেম ওভাবেই করতে চেয়েছি যে তার বাসার সামনে দিয়ে গেলে আমার হার্টবিট বেশি হবে, তার নামটা শুনলে আমার মানে অস্থির লাগবে, তার জন্য আমি অলওয়েজ ওয়েট করব। আমি জানি না এই অসহ্য যন্ত্রণাগুলো মানুষ কেন এতটা পছন্দ করে, ভয়ঙ্কর যন্ত্রণাজনক তো জিনিস। মনে হলো যে এটা শুধু বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ অ্যান্ড মানে একটা বলে না লাইক অ্যান্ড লাভের মধ্যে কিন্তু একটা খুব চিকুন একটা লাইন আছে। ওকে, সেই লাইনটা কিন্তু অনেকে বুঝতে পারে না। অনেকে লাইকটা কিন্তু লাভ মনে করে, বাট এটা কিন্তু পরবর্তীতে গিয়ে মানুষ রিয়েলাইজ করে যে 2 থিংস আর ডিফারেন্ট, এবং এটাকে এক করাটা কিন্তু বোকামি। কারণ লাইক নিয়ে আসলে বেশি দিন চলা যায় না। একটা মানুষকে পছন্দ করেন, সেটা নিয়ে আসলে সংসার করা যায় না। তো সামহাও যেটা আমি বুঝতে পারলাম যে আমার তরফ থেকে এবং তার তরফ থেকেও জিনিসটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে জিনিসটা হলো যে ঠিক আছে, আমি অন্য জায়গায় ট্রাই করব, আমি অন্য জায়গায় বিয়ের জন্য দেখব, তুমি তোমার বিয়ের জন্য দেখো। এর মধ্যে তার বাবা মার সাথে আমার একবার সিটিং হয়। তার বাবা মা আমাকে মানে বলে যে আমাদের ফ্যামিলিতে এরকম কোনো নেই যে ডিভোর্সি মেয়ে আমরা বিয়ে দেওয়াই, এবং তুমি একসময় নাচ করতে, মিডিয়াতে কাজ করো, এখনও বিয়ের পর মিডিয়াতে কাজ করতে পারবে না, হিজাব পড়তে হবে, এবং ডিভোর্সি ব্যাপারটা এটা গোপন রাখতে হবে ফ্যামিলির কাছ থেকে, যেটা পসিবল না আমার পক্ষে। কারণ সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু এখন কোনো কিছু গোপন থাকে না। যেহেতু আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক পিকচার শেয়ার করতাম, এবং স্টিল 4 ইয়ার্স হয়ে গেছে আমার ডিভোর্সের, এখনও মানুষজন ছবিতে আমি কোনো একটা ছবি পোস্ট করলে সেখানে আমাকে প্রচুর বাজে মন্তব্য পেতে হয় মানুষজনের। আজকের এই এপিসোডটা দেখার পর হয়তো যারা বাজে মন্তব্য করতেন তারা হয়তো কিছুটা হলেও বুঝবেন যে এমনও আমাকে শুনতে হয়েছে যে হাজবেন্ডের টাকায় 4 বছর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তারপর ছেড়ে দিয়েছে। না, আমি যে কথাটা বললাম যে অসংখ্য বাজে মন্তব্য আসবে, বাজে মন্তব্য আসবে, কিছু থাকে না যে বোঝেই না, জাস্ট একটু দেখেছে, দেখেই ওখানেই কমেন্টস করা শুরু। মানে ফেসবুকটা হয়ে গেছে কিছু কিছু মানুষের জন্য, কিছু না অনেক মানুষের জন্য, আমি বলবো ইটস হিউজ গ্রুপ। সোশ্যাল বুলিংটা বন্ধ করা, সোশ্যাল বুলিং, অ্যান্ড ইটস লাইক মানে নিজের যত রকমের
প্যাম্পার্ড অবস্থা আছে, যত রকমের ফ্রাস্ট্রেশন আছে সেটা উগরে দেওয়ার জায়গা হচ্ছে ফেসবুক। এবং যখন আমার রিলেশন হলো, আমার আগের হাজবেন্ডের ছবিগুলো কিন্তু তাকে ইনবক্স করতো দুনিয়ার মানুষ, চিনি না, চেনে না। বলতো যে আপনি কি জানেন ওনার এর আগে বিয়ে ছিল, এই দেখেন ওনার হাজবেন্ডের ছবি ভিডিও সহ। আমি আসলে কখনোই চাইনি যে আমার পরবর্তীতে যে দ্বিতীয় বিবাহটা হবে সেখানে আমি আমার অতীতটাকে গোপন রাখবো বা কিছু। আমি সবসময় চেয়েছি যে আমার অতীতটা মেনে নিয়ে এবং আমার ক্যারিয়ারটা মেনে নিয়ে, কারণ এর আগে আমি অনেকবার স্যাক্রিফাইস করেছি। সো এইবারও আমি চাইনি যে আমার স্যাক্রিফাইসটা হোক, কারণ আমি দেখেছি যে এই যে কালচারাল অ্যাক্টিভিটিস যে আমি শিখেছি ওইটার জন্যই কিন্তু আজকে আমি দাঁড়িয়ে আছি নিজের পায়ে। আমি 2 টাকা ইনকাম করতে পারছি, কারণ সেই সময় গ্র্যাজুয়েশন পাশ করে কেউ আমাকে চাকরি দিত না। এই দুনিয়াতে চাকরির বাজারটা এরকম যে এত সহজ না। আপনি কি করলেন ওই সময় যখন আপনারা ডিসিশন নিয়ে ফেললেন দুইজন মিলে যে ঠিক আছে তুমি তোমার মতো ডিসিশন, আমি আমার মতো, ডেট মোমেন্টটা এসে কি আপনি কোথাও জয়েন করলেন? মানে আপনি তো এখন কোথায় একটা টেলিভিশন চ্যানেলে, দুটো টেলিভিশন চ্যানেলে এখন প্রেজেন্টার হিসেবে, দুটো টেলিভিশন চ্যানেলে, আচ্ছা, এবং আমি প্রফেশনালি মিডিয়াতে কাজ করছেন। এবং আমার এখন মান্থলি ইনকাম আলহামদুলিল্লাহ অনেক ভালো, যেটা আমি এবং আমার ফ্যামিলি সাপোর্ট করতে পারি। ও ওয়াও, জাস্ট। তো আপনি বেসিক্যালি মডেলিং করছেন, জি, তারপরে হচ্ছে নাচ করছেন এবং প্রেজেন্টেশনে আছেন, লটস অফ জব। সো এটা নিজেকে সার্ভাইভ করার জন্য এনাফ, আই থিংক। সো ফুললি মিডিয়া প্রফেশনাল। জি, মিডিয়া কর্মী হিসেবেই আছি, যেহেতু আমি মাস্টার্স ড্রপ আউট, সো আমার মাস্টার্স করার আর সুযোগ হয়নি। এবং এই ডিসিশন নেওয়ার পর আমি বেশ কয়েকটা জায়গায় বিয়ের জন্য বলেছি আমার ফ্যামিলিগতভাবে, বা আমি সবাই ছবি দেখে খুব আগ্রহ দেখায়, আমার খুব সুন্দর দেখতে, ঠিক আছে। যখন শুনেছি ডিভোর্সড এবং নাচ করে, নাই, ডিভোর্স পর্যন্ত শুনে, নাচটা শুনে না, প্রফেশনটা তো পরে। যখনই আমার ফ্যামিলি থেকে বলে বা আমি বলি, আর কোনো রেসপন্স দেয় না। আমার মনে হয়েছিল যে একটা পর্যায়ে যে একটা দাগ লেগে গেছে গায়ে, এটা আর কখনো মুছতে পারবো না আমি। অনেকে হয়তো হাইড করে চলে জিনিসটা, বাট আমি কখনো চাইনি হাইড করে চলবে, এবং হাইড করা আসলে পসিবলও না। এখন সোশ্যাল মিডিয়াতে সবকিছু আসলে প্রকাশ হয়ে যায়। আমি ইম্পসিবল জায়গাটায় পড়ে যাই। আমরা গল্পের যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এখানে নিয়ে অনেকগুলো কথা বলার আছে। একটা হচ্ছে যে লাইফের লার্নিংটা কি, আর একটা হচ্ছে যে আপনার ফাইটিং। আচ্ছা, ওনার এখন বিয়ে হয়ে গেছে। কার? আপনার যে বয়ফ্রেন্ডের যে লয়ার যে ছিল? না, তাহলে প্রেজেন্ট যে ছিল, মানে আচ্ছা, ও বিয়ে করে নিয়েছে, ঠিক আছে, এটা এটা মধ্যে তার বিয়ে হয়ে গেছে। এটা আমার আসলে খুব বেশি কনসার্নও না, কিন্তু যে মানুষটার জন্য আপনার এই লাইফটা বলা যেতে পারে, আই এম হ্যাপি। কারণ কি, যে আমার জন্য একজনের লাইফ আটকে ছিল, তো ঠিক আছে, সে এখন হ্যাপিলি ম্যারিড আছে। আমি তাকে উইশও করেছি তার বিয়ের দিনে। ফাইন, এটা আপনাকে খুব একটা পেইন দিবে না আমার ধারণা, কারণ আপনি অন্তত এই ঘটনার ভিতর দিয়ে ততটুকু ম্যাচিউর হয়েছেন। তো ছিলাম, আমি তো জানতাম যেটা আমার হবে না, সো আই ওয়াজ মেন্টালি প্রিপেয়ার্ড। তার মানে দেখেন, ওনার 25 বছরের জীবনে কত ধরনের অভিজ্ঞতা। একটা হচ্ছে যে সবচেয়ে ভালো কাছের বন্ধুটাও কিন্তু শুধুমাত্র এই ডিভোর্স তকমার কারণে কিন্তু তার লাইফে আসেনি। সো এটা কত ভয়ঙ্কর একটা ব্যাপার। আমাদের সোশ্যাল স্টিগমা বলি বা সোশ্যাল ট্যাবু বলি বা যাই বলি না কেন, এটা কত ভয়ঙ্কর একটা ব্যাপার। আচ্ছা, এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরও কয়েকটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই। যেই ছেলেটাকে ভালোবেসে জীবনটা এরকম হলো, তার কি অবস্থা? সে এখন ভালো নেই। মানে সে কি বিয়ে শাদী করেছে? না, তার কোনো রিলেশনই হচ্ছে না এখন। টোটালি সে খুবই একাকিত্ব আছে, এবং তার মানে প্রফেশনেও সে ভালো করতে পারছে না। এবং সে আমাকে কয়েকদিন আগে ফোন করে বলেছে যে আমার অভিশাপের কারণে নাকি তার জীবনটা এমন হয়েছে। নো, উই আর কিডিং বস। নো, ইটস ওকে। সে অনেক ভালো করবে, কজ আমি সবসময় দোয়া করি। কারণটা হচ্ছে কি, ওই সময়টা বা ওই বয়সটা আসলে জাজমেন্টে যাওয়ার বয়স না, এবং কিন্তু সে কিন্তু সবচেয়ে ভালো রোলটা প্লে করেছে আপনার যখন সংসারটা হয়েছে তখন, আমি মনে করি। কজ ওই সময়টাতে সে আপনাকে যদি ইমোশনালি, যেটা আপনি বলেছেন, ইমোশনালি ব্ল্যাকমেইল করতো, ডেফিনেটলি চলে যেতেন। এবং আমার ধারণা আপনার গল্প শুনে যে ও যদি এসে এখনো আপনার সামনে দাঁড়ায়, আপনি ঠিক থাকতে পারবেন না। পারবেন না, ডেফিনেটলি পারবেন না। জীবনে কিছু লাভ থাকে, সবারই থাকে কম বেশি, এইরকম দুই একটা লাভ, এইটা ইজ কোয়াইট এক্সেপশনাল। তবে আমি আপনার সাথে ওই জায়গাটায় দ্বিমত পোষণ করি যে এই ধরনের মানুষরা জীবনে এসে সংসার জীবনে কতটুকু সুখী হয় আমি জানি না। তবে এটা যদি এরকম হতো যে এই ভালোবাসার জায়গাটা সারা জীবন শ্রদ্ধার জায়গাতেই আছে, এই ভালোবাসার জায়গাটা সারাটা জীবন এক্সপেক্টের জায়গাতেই আছে, কিন্তু জীবনে কোনো ক্ষতি করেনি, অদ্ভুত সুন্দর একটা জায়গাতে আছে, রেসপেক্টের জায়গাতে আছে, তাহলে একটা অনবদ্য সুন্দর একটা গল্প হতে পারতো। কিন্তু এটা আপনার এই ম্যাচিউর বয়সে আসার কারণে জীবনটা যেটা হয়েছে, এবং যে সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে এডুকেশন। তবুও আপনি দাঁড়িয়ে গেছেন আমি বলবো, কারণ আপনার ফ্যামিলি সাপোর্ট,
এবং আপনার সেই এডুকেশনাল স্পৃহা ছিল বলে আপনি দাঁড়িয়েছেন, কিন্তু আপনার এই একই কেসে পড়ে বাংলাদেশের অনেক মেয়ে আছে যাদের জীবনটা একেবারে শেষ হয়ে মুখ যায়, বুঝে সহ্য করছে। শুধু সহ্য না, শেষ হয়ে যায়। এবং ওই যে ফাঁসির রশির কথা বলছিলেন না, অনেকে ঝুলেও পড়ে। আরেকটা কথা হচ্ছে যে ওই যে বেবির যে কথাটা বললাম, অনেকে কিন্তু বাচ্চার কারণেও আসতে পারে না। অনেকে মানে আমি মনে করি যে যা হয় ভালোর জন্যই কিন্তু হয়। যে 10 বছর পর আমি বুঝছি যে সেই বাচ্চাটা যদি আমি তখন নিতাম, সামহাও যদি আসতো, তাহলে কি হতো আমার এখন অবস্থা, আমি সেটা আসলে চিন্তা করে ঘুমাতে পারি না। আপনাকে আমি শেষ বেলাতে যে প্রশ্নটা করতে চাই, এই গল্পটা আজকে আপনি কেন বললেন, মানে এই লাখ লাখ মানুষের সামনে? প্রথম পয়েন্ট যেটা, যে একটা মেয়ের কখনোই আরেকজনের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। ফার্স্ট অফ অল তাকে এডুকেশনের দিক থেকে তাকে প্রচুর এগিয়ে যেতে হবে, যেটা আমি এখন প্রিপারেশন নিচ্ছি, আমি মাস্টার্স করবো ইন ফিউচার, যেটা আমার হয়নি করা। এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টটা নিজেরটা দিতে হবে, তাহলে যে কোনো ডিসিশন নেওয়াটা সহজ হবে। আরেকটা হচ্ছে যে কাউকে ভুলার জন্য কাউকে ইউজ না করো, যেটা আমি করেছিলাম। ইউজ বলতে হলে শিফট না করো, এটা একটা অনেকগুলো লেসন আছে। 3 নাম্বার, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেম তো আমরা আটকে রাখতে পারবো না, এটা জীবনে আসবেই। এবং এটা বলে করে নক করে আসবে না যে তোমার ভালো লাগাটা শুরু হচ্ছে কালকে থেকে, না, নট লাইক দিস। এটা আসবেই, কিন্তু এইটা যাতে ক্ষতি না করে সেটার জন্য যে বিষয়টা খুব জরুরি সেটা হচ্ছে শেয়ারিং। আপনার ফ্যামিলিতে যদি আপনি ছেলেটাকে নিয়ে শেয়ার করতে পারতেন, বা আপনার যদি কিছু ক্লোজ ফ্রেন্ড থাকতো যাদের সঙ্গে যদি আপনি বিষয়টা শেয়ার করতে পারতেন, তাহলে আপনার ভেতরের যেই জমাট মানে ফিলিংসটা বা মানে ক্ষতি করার মতো ফিলিংসটা, এটা কিছুটা হলো মিটিগেট করা যেত। সো আমি মনে করি যে ক্লাস 5-এ ক্লাস 6-এ প্রেম চলে আসা এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটাকে দমানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়, ভালো করে কাউন্সিলিং না করে, না বুঝিয়ে যে বাবা এখনই বয়স হয়নি, বাবা এটা এই জিনিসটা না, এটা এরকম না, বা যে জীবন পদ্ধতির মধ্য দিয়ে আমরা তাদেরকে সন্তানদেরকে বড় করছি সেখানে জীবন পদ্ধতির মধ্যে পরিবর্তন না নিয়ে আসা, এই বিষয়গুলা অনেক বেশি হ্যাম্পার করে। তো সেক্ষেত্রে আমি আপনার ফ্যামিলির রোলটাকেও ছোটো করে দেখতে চাই না, আমি মনে করি ফ্যামিলিরও একটা অনেক বড় ভূমিকা এখানে আছে। সো 3-4টা বিষয়, একটা হচ্ছে যে প্রথমত হচ্ছে হলো অসময়ে প্রেম, দ্বিতীয়ত হচ্ছে যে সেটাতেই সারা জীবন সেটার ভুলে থাকার জন্য বিভিন্ন জায়গাতে যাওয়া এবং সেটা আলটিমেটলি ভুলে থাকতে না পারা, এবং তৃতীয়ত হচ্ছে হলো যে এডুকেশনে ধাক্কা লাগা। এবং আমার সবচেয়ে কষ্টের জায়গাটা আজকের এই গল্প শুনে যেটা মনে হয়েছে, যে অসাধারণ ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট আপনি, কিন্তু এটা এত বেশি ক্ষতি করেছে, এই ক্ষতিটা কখনোই রিকভার হওয়ার মতো না। তবে এটা নিয়ে আমার মনে হয় আর পিছিয়ে তাকানোর কোনো সুযোগ নাই। সো আপনি কি চিন্তা করছেন, ভবিষ্যৎ চিন্তা কি এটাই, আপনি পুরোপুরি মিডিয়াতেই থাকবেন এরকমই কোনো চিন্তা? মিডিয়া কর্মী হিসেবে কাজ করব, যেহেতু আমার মানে দুঃখের সময় এটা আমাকে মানে দাঁড় করিয়েছে, আমি কখনো এটাকে ছাড়বো না। দর্শক যতদিন আমাকে গ্রহণ করে আমি কাজ করবো, এবং আমার কাজ করতে ভালো লাগে এখন। এবং এখন যেটা চাই যে কেউ মানে মনে হয় যে একটা সময় আমি টাকার জন্য এখানে কাজ করতাম, ডেডিকেশন দিয়ে কাজ করতাম না, প্যাশনের জায়গাটা আমার ছিল না। বাট এখন আমার মনে হয়েছে যে এখন আমি এটাকে মানে প্যাশন হিসেবে ডেডিকেশন দিয়ে কাজ করব। ডেফিনেটলি আমরা গুড উইশ করি। আপনার বারিশা, বাট মিডিয়াতে সবাই ছোট করে ডাকতে ডাকতে বারিশ হয়ে গেছে। আচ্ছা, বারিশা মানে তো বৃষ্টি, বারিশ মানেও বৃষ্টি, সমুদ্র। ও আচ্ছা, তাহলে বারিশাটাই বলি। সো এটা একটা ভালো বিগিনিং আমি মনে করি। তবে এটা ঠিক শেষবেলাতে এসে আমরা তো সমাজটাকে রাতারাতি পরিবর্তন করতে পারবো না, তবে আমাদের এই সমাজটাও একসময় পরিবর্তন হবে। তবে কোনো সমাজে আসলে সমস্যা বিবর্জিত সমাজ না। আমরা ইউরোপ বা ওয়েস্টার্ন কান্ট্রিতে মনে করি যেগুলো কোনো ব্যাপার না, কিন্তু ওখানে গিয়ে দেখেন ওখানকার সোশ্যাল প্রবলেমগুলো আরও হয়তো বা জটিল। তো এটা আমাদের সমাজে হয়তো এগুলো পরিবর্তন আসবে একটা সময়, এটা আমরা বিশ্বাস করি। তবে এটা ঠিক আমি আমার জায়গা থেকে যেটা মনে করি, যে জীবন যত বেশি অভিজ্ঞতাপূর্ণ সেই জীবন তত বেশি রেসপেক্টেড। আপনি আপনার এই 25 বছরের জীবনে যে অভিজ্ঞতাগুলো পেয়েছেন সেগুলো আপনার নেক্সট 25 ইয়ার্সকে সুন্দর করে দিতে পারে যদি আপনি সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগান। এবং আমি এটাও বিশ্বাস করি যে আপনি আপনার 25 বছরের জীবনের অভিজ্ঞতা যা আপনি আজকে এখানে শেয়ার করলেন, আমাদের সমাজে অনেক মেয়ে এতটা সাহস দেখাবে না, আপনি ডেফিনেটলি সেখানে অনেক ব্রাভো একটা রোল দেখিয়েছেন, এবং সেটা অনেক মেয়েকেই সুন্দর পথ দেখাবে, সঠিক পথ দেখাবে। এবং শুধু মেয়ে, আমি মনে করি পরিবারকেও অনেক সময় সুন্দর পথ দেখাবে যে একটা মেয়েকে কীভাবে বড় করতে হয়। থ্যাংক ইউ।